গৌরীনাথ তার স্ত্রীকে নিয়ে একবার আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে তিনি জানতে পারেন যে সেখানে নাকি হঠাৎ করেই রহস্যজনকভাবে অনেকেই উধাও হয়ে যাচ্ছেন। তিনি কি পারবেন এই রহস্যের সমাধান করতে? ওখানে গিয়ে তিনি কি আদৌ কোনো সমস্যার মধ্যে পড়বেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে কাসাবার গুম্ফা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। অন্যান্য চরিত্রে পার্থ, অধ্যায়, অভিযান, অভিষেক, রাজ, আরএনএম অভিষেক ও রৌনক। শুরু হতে চলেছে আজকের গল্প কাসাবার গুম্ফা। জানেন তো যেখানে যাচ্ছেন সেখানকার রীতি কি? একখানা সিংহ না মারলে সেখানকার পুরুষদের বিয়ে হয় না, তাও আবার কোনো অস্ত্র ছাড়া। সিংহের লেজ ধরে ঘুরিয়ে আছাড় মারতে হবে। তাই নাকি? আপনি যে একখানা বিয়ে করেছেন, আর সেই বিয়ে করা স্ত্রী যে আপনার পাশেই আছে, সে কথা যেন মনে থাকে। বরদা সুন্দরী একখিলি পান মুখে ঢুকিয়ে হেসে উঠল গৌরীনাথের কথায়। রসিকতায় গৌরীনাথও কিছু কম যায় না। সেও আফ্রিকার উপরে লেখা নিত্যরঞ্জন চট্টোপাধ্যায়ের নতুন বইখানার পাতা উল্টাতে উল্টাতে বলল, যাক গিন্নি, শুনে ভালো লাগলো অন্তত আপনার এ বিশ্বাসখানা আছে যে আপনার এই রোগা অস্থি চর্মসার পতিদেব সিংহের লেজ ঘুরিয়ে আছাড় মারবার ক্ষমতাটুকু রাখে। বরদা সুন্দরী খিলখিল করে হেসে ওঠে। আঁচলে মুখ চেপেই তিনি এসে বসলেন গৌরীনাথের বাসে। তারপর ঠোঁটের কোণে একটা তির্যক হাসি এনে বললেন, জানেন তো, আমার স্বামী মহাদেব এমনিতে যতই সাদাসিধে হন না কেন, যদি দেখেন কোনো সিংহ তার স্ত্রীকে খেতে এসেছে, তবে কিন্তু প্রলয় ঘটিয়ে দিতে পারেন। গৌরীনাথ ভুরু কুঁচকে কানের পেছন চুলকে একটু লজ্জিত মুখে বললেন, তা গৌরীনাথকে মহাদেব তো বলাই চলে। ভারতবর্ষে তখন ইংরেজদের শাসন একটু একটু করে ডালপালা বিস্তার করছে। সিপাহী বিদ্রোহের পর থেকে সরাসরি ইংল্যান্ডের রানীর শাসন শুরু হলো। ভারতের রাজা মহারাজারা শুধুই তাদের উপাধিটুকু নিয়ে বিরাট বিরাট প্রাসাদের এক কোণায় পূর্ব স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে শিখে গেল। আবার কিছু নতুন শিক্ষিত বিত্তশালী গোষ্ঠীরও জন্ম হলো। গৌরীনাথের বাবা পিনাকনাথ লোহার ব্যবসা করে বেশ ধনী হয়ে উঠেছিলেন। তবে শুধু যে অর্থ উপার্জন করে সিন্দুক বোঝাই করেছেন তা নয়, তার সাথে সাথে একটা নতুন শখও আমদানি করেছেন। নতুন নতুন দেশ দেখা। যে দেশের মানুষ এতকাল স্বাস্থ্য উদ্ধার করতে পশ্চিমে গেছে, সে পশ্চিম ঘাটশিলা দেওঘরের চেয়ে দূরে নয়। ধর্ম করতে বড়জোর কাশী বৃন্দাবন। সে দেশের মানুষ হয়ে পিনাকনাথ কথায় কথায় জাহাজে চড়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ঘুরে এসেছেন। আর মৃত্যুর সময় নিজের ব্যবসাপত্র ছেলে গৌরীনাথের নামে দিয়ে যাওয়ার সাথে সাথে এই সবখানাও একেবারে উত্তরাধিকার সূত্রে দিয়ে গেছেন। তবে গৌরীনাথ বাবার চেয়ে কিঞ্চিত এগিয়ে আছে। শুধু একা একা নয়, সে বিদেশ যাবে স্ত্রী বরদা সুন্দরীকে নিয়ে। ইংল্যান্ড, আয়ারল্যান্ডের মতো রাজকীয় জায়গা নয়, তার যাওয়ার ইচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশের এখনও অনেকখানি জায়গা লোকসমুখে আসেন। এর অর্ধেক জায়গা এখনও জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলের মধ্যে কত না অজানা রহস্য দিনে দিনে একটু একটু করে সেই সব রহস্যের উদ্ঘাটন হচ্ছে। এইসব অজানা রহস্যের ভাগিদার হতে ইচ্ছে করে গৌরীনাথের। তা পুরুষ মানুষের মনে তো নিত্যদিন কতই না ইচ্ছে জাগে। তা সিন্ধুকে টাকা থাকলে সেসব শখ আহ্লাদ পূরণ করতে আপত্তি বা কোথায়? কিন্তু তাই বলে ঘরের বউকে নিয়ে টানাটানি কেন বাপু? গৌরীনাথ বিয়ের পরে হানিমুনে নিয়ে যেতে চায় বরদা সুন্দরীকে। বিয়ে হয়েছে এই মাস দুয়েক হয়েছে। বরদা সুন্দরী সবেমাত্র 12 পেরিয়ে 13তে পড়েছে। বিদ্যাসাগর মশাইয়ের তৈরি মেয়েদের স্কুলে যাতায়াত আছে মেয়ের। প্রতিদিন বউ সকালে হেঁসেলে না ঢুকে দুপাশে বেনি দুলিয়ে স্কুলে যায়। এই অবধি তবু সহ্য করা গিয়েছিল, কিন্তু তাই বলে একেবারে আফ্রিকা? ব্যাপারটা অবশ্য এত সহজে হয়। গৌরীনাথের মা গিরিজা দেবী যথারীতি ধরে খিল দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ করেছেন। অবশ্য লাভ তাতে কিছুই হয়নি। বরদা সুন্দরী নিজেও কতবার পিছিয়ে এসেছেন,
তার এই পতিদেবের নিত্য নতুন অতি আধুনিক চিন্তাধারার পাল্লা দিতে গিয়ে ইতিমধ্যে অনেক বিপ্লব ঘটিয়েছেন। তিনি স্বামীর সাথে এক টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খান, জুতো পরে হাঁটেন, ইংরেজি নোভেল পড়েন। এসব তো তবু ভালো ছিল, কিন্তু জঙ্গলে যাওয়ার পোশাক দেখে মাথায় হাত পড়ে গেল বরদা সুন্দরীর। কি করেছেন কি? এই পোশাক পরবো আমি? এ তো পুরুষ মানুষের পোশাক। পুরুষ মানুষেরা পরে, কারণ পুরুষ মানুষের এরকম জায়গায় যেতে হয়। মেয়েরা গেলে মেয়েদেরও এরকম পোশাক পরতেই হবে বই কি। সেবার বড়লাটের বাড়ি নিয়ে গেলেন যে পোশাক পরিয়ে, সেইখান পরি অন্তত, তাতে তবু একটু মেয়েলি ভাব আছে। বড়লাট ফার্গুসন সাহেব ফোর্ট উইলিয়ামে একটি অনুষ্ঠানে গৌরীনাথকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছিলেন। গৌরীনাথ সেখানে তার স্ত্রীকে গাউন পরিয়ে নিয়ে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর গিরিজা দেবী তাকে পাক্কা 2 মিনিট গঙ্গায় ঘাড় ধরে ডুবিয়ে রেখেছিলেন। তবু সে পোশাক বরদা সুন্দরীর ভালো লেগেছিল। কিন্তু এ যে পুরো দস্তুর পুরুষের পোশাক, চাপা প্যান্ট, সাদা শার্ট, ওপরে লেদারের জ্যাকেট, পায়ে বুট জুতো, এই পোশাক গিরিজা দেবী দেখলে যে আর গঙ্গা ছেড়ে উঠতে দেবে না বরদা সুন্দরীকে। আহা, সবসময় কি আর এইসব পোশাক পরে থাকবেন নাকি আপনি? শুধু যেদিন আমরা জঙ্গলে যাব সেই দিন পরবেন। জঙ্গলে অনেক বিষাক্ত পোকা থাকে না, শাড়ি, ধুতি, গাউন এসব পোশাকে জঙ্গলে যাওয়া চলে না। আপনি তো কোনোদিনও যাননি, গেলে এই পোশাকের উপকারিতা বুঝবেন। বরদা সুন্দরী ক্ষান্ত দেন। এই 2 মাসেই সে এটুকু বুঝে গেছে তার স্বামীর সাথে তর্কে সে পারবে না। সে অবশ্য বাংলাদেশের কোনো মেয়েই পারে না। তবে সকলের সাথে বরদা সুন্দরীর ভাগ্যের কিঞ্চিত অমিল আছে। অন্য স্বামীরা তাদের স্ত্রীদের তর্ক করার অবসরই দেন না, আর গৌরীনাথ চায় তার স্ত্রী তার ভুল ধরুক, তার সাথে তর্ক করুক, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। বরদা সুন্দরীর হাড়ির মতো মুখ দেখে গৌরীনাথ হাসতে হাসতে বলে, আহা, অত চিন্তা করবেন না। এ পোশাক মায়ের নজরে একদম আসবে না। আপনি যেখানে এ পোশাক পরবেন, ভারতবর্ষের একমাত্র আমি ছাড়া কেউ সেখানে থাকবে না। তাহলে আর অসুবিধা কোথায়? হ্যাঁ, তবে একখানা ছবি আমি তুলে রাখব। যখন ভারতবর্ষ আধুনিক হবে, মেয়েরা আধুনিকতায় পুরুষ মানুষকেও হার মানাবে, সেদিন লোকে হয়তো এই প্রাসাদের ভগ্নাবশেষ দেখতে এসে কোনো এক কুলুঙ্গির আড়াল থেকে খুঁজে পাবে আদ্যিকালের এক ভারত ললনার প্যান্ট, শার্ট, লেদার জ্যাকেট পরা শিকারীর মতো ছবি। আপনি যে কি বলেন না, কথার কোনো আগল নেই। বরদা সুন্দরী আঁচলে মুখ ঢেকে পালিয়ে যেতেই যাচ্ছিলেন, তার আগে গৌরীনাথ তার হাত ধরে টেনে নিলেন নিজের দিকে। খাস বাগদাদ থেকে কি এক আতর আনিয়েছে গৌরীনাথ। সেই আতরে কেমন যেন এক ঝিম ধরা গন্ধ। একবার নাকে গেলেই আপনা থেকে 2 চোখ বুজে আসে বরদা সুন্দরীর। গৌরীনাথের বুকের ওপর মাথা এলিয়ে প্রাণ ভরে সেই গন্ধের স্বাদ নেয় বরদা সুন্দরী। নানা কল্পনা, নানা বাকবিতণ্ডা, সাপ, অভিসম্পাত, আশা নিরাশার পর অবশেষে এলো সেই দিনটা। গৌরীনাথ স্ত্রী বরদা সুন্দরীকে নিয়ে বের হলেন হানিমুনে। সে এক লম্বা যাত্রা। প্রথমে কলকাতা থেকে বোম্বে ট্রেনে, তারপর জাহাজে দীর্ঘ 1 মাসের পথ আফ্রিকার নাইরোবি। এরা তো কালো কেন? বড়লাটের আমন্ত্রণে ফোর্ট উইলিয়ামে গিয়ে মেম সাহেবদের মতো প্রথমবার এত সামনে দেখে এর ঠিক উল্টো প্রশ্নটাই করেছিল বরদা সুন্দরী। চুপ, এমন বলতে নেই। এক এক দেশের আবহাওয়া এক এক রকম। আবহাওয়ার কারণে গায়ের রং বদলায়। এদেশের মানুষদের সিংহ, হাতি, হায়না এদের সাথে লড়াই করে বাঁচতে হয়, তাই এদের শরীরে অনেক জোর। পরিবেশ, প্রকৃতি মানুষের শরীরের বাইরেটাকে তৈরি করে, আর ভিতরটা তৈরি করার ভার তার নিজের ওপর। এসব জানার জন্যই তো বাইরে আসতে হয়, নানা দেশ ঘুরে ঘুরে দেখতে হয়। ভিক্টোরিয়ান লেকের চারপাশ ঘিরে একটা নতুন ট্রেন লাইন হয়েছে। নাইরোবি থেকে ট্রেন ছাড়বে, তানজানিয়া, কেনিয়া আর ইউগান্ডা ঘুরে ট্রেনটা 3 দিন বাদে আবার ফিরে আসবে নাইরোবিতে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘন্টা কয়েকের জন্য বিশ্রাম। উপজাতিদের গ্রাম ঘুরে দেখা যায়, তাদের সাথে নাচ গান, খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠে বসা। ট্রেনটা খুব ছোট, মাত্র 5টা কামরা। তার মধ্যে একটা কামরা ডাইনিং হল, একটায় ট্রেনের কর্মচারীরা থাকে, আর 3টি কামরা 3 জোড়া অতিথির জন্য।
মাসে একবার করে এই ট্রেন ছাড়ে নাইরোবি থেকে। সারা পৃথিবী থেকে বিত্তশালী শৌখিন মানুষরা দরখাস্ত করেন এই ট্রেন ভ্রমণের সাক্ষী হওয়ার জন্য। এমন সময় সাহেবের গলা ভেসে আসে, No, sir. We can't allow you, sir. নাইরোবির একটি হোটেলে আছে গৌরীনাথ আর বরদা সুন্দরী। কাল এখান থেকেই ট্রেন ছাড়বে। স্টেশনের খুব কাছেই হোটেলটা। হোটেলের বারান্দা থেকে ট্রেন দেখা যায়। হানিমুন কাপলদের জন্য ট্রেন বলে ট্রেনটাকে সাজানো হচ্ছে খুব সুন্দর করে। লাল বেলুন আর গোলাপ দিয়ে সামনেটা সাজানো প্রায় শেষ। বরদা সুন্দরী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সেটাই দেখছিল মন দিয়ে। হঠাৎ ছন্দপতন হলো একটা ভয়ঙ্কর গম্ভীর গলায় একটানা ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাওয়ায়। এক সাহেব, রোগা দুর্বল শরীর, গায়ের জামা কাপড়ও শতছিন্ন, বারবার হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর দশাশই চেহারার এক আফ্রিকান ভদ্রলোক তাকে বারবার আটকাবার চেষ্টা করছে। বরদা সুন্দরী গৌরীনাথকে ব্যাপারটা দেখার কথা বলতে গিয়ে দেখে সে ততক্ষণে নিচে চলে গেছে। হোয়াট হ্যাপেন ব্রাদার? হোয়াট ডাজ হি ওয়ান্ট? লোকটা পাগল হতে পারে হয়তো, পোশাক আশাক তো তেমনই বলছে। বরদা সুন্দরী তাড়াতাড়ি নিচে এসে তার স্বামীকে আটকালো। ছেড়ে দিন না, বিদেশ বিভুয়ে কি দরকার বলুন দেখি, কোনো পাগলে কি করেছে তা দেখার। লোকটা কি সত্যিই পাগল? পাগল হলে বলতে হবে বেশ বড় লোক পাগল। বরদা সুন্দরী হাঁ করে তাকিয়ে থাকে গৌরীনাথের দিকে। আসলে লোকটা যে কোট পরে আছে তার দাম এই বাজারে প্রায় $1000। গথিক কোম্পানির, অক্সফোর্ডের বাজারে দেখেছিলাম, কিনতে পারিনি। বরদা সুন্দরী লোকটার ছেঁড়া ফাটা কোটের দিকে তাকিয়ে ভাবতে বসলো, এটার এত দাম? গৌরীনাথ স্ত্রীর মুখের অমন ভাব দেখে ফিসফিস করে বলল, সখী, জহুরি ঠিক চিনতে পারে কোনটা কাঁচ আর কোনটা হিরে, বুঝলেন? কয়লার মধ্যে লুকিয়ে থাকলেও হীরের চমক কিছুতেই আটকানো যায় না। স্যার, আপনি একদম ঠিক ধরেছেন। পেছন থেকে কথাটা শুনেই চমকে উঠল গৌরীনাথ। এমন বিদেশ ভুভিয়ে এসে বাংলায় কথা শুনলেই মনটা কেমন চঞ্চল হয়ে ওঠে। বরদা সুন্দরীর মুখেও একটা মোলায়েম হাসি ফুটে উঠেছে। আরে বাঙালি নাকি? নাইরোবিতে বাঙালি? বাবা, ভাবতেও তো পাচ্ছি না। আগে হ্যাঁ স্যার, আমি আপনাদের ওই ট্রেনের রাঁধুনি। আগে আমি এই ডালহৌসি সাহেবের রাঁধুনি ছিলাম। এখানের এই হানিমুন ট্রাভেলসের ম্যানেজার হাউটুন সাহেব একবার কলকাতায় গিয়ে আমার রান্না খেয়ে খুব খুশি হয়েছিলেন। যখন এই ট্রেনটা চালু হলো তখন তিনি আমাকে চিঠি দিয়ে ডেকে পাঠালেন। আমিও নতুন দেশ দেখবার আশায় চলে এলাম। গৌরীনাথ যেন আয়নায় নিজেকে দেখতে পেল। আহা, তাহলে সে একা নয়। বাংলাদেশের অনেক মানুষের মনেই তবে নতুন দেশ দেখার ইচ্ছে জাগে। তা তোমার নাম কি? হরিদাস। বাহ, তা তুমি ওই সাহেবের ব্যাপারে কি যেন বলছিলে? হরিদাস একবার চারিদিকটা দেখে নিল। আপনি ওপরে যান স্যার, আমি জুস নিয়ে আসছি। এখানে যদিও কেউ বাংলা বোঝে না, কিন্তু আপনার সাথে কথা বলছি দেখলে লোকে আবার সন্দেহ করবে। আমি আসছি স্যার, আপনি ওপরে যান। লোকটার চোখে মুখে যেন হালকা একটা আতঙ্কের ছোঁয়া। চারিদিকে তাকিয়ে লোকটা যেন হঠাৎই কিচেনের দিকে চলে গেল। বরদা সুন্দরী হাঁ করে তার স্বামীর দিকে চাইল। লোকটার চোখ মুখের অমন ভঙ্গি তো গৌরীনাথের মনেও একটা হালকা ভয় ধরিয়েছে। কিন্তু বরদা সুন্দরীকে সেই ভয়ের আঁচ দিতে সে চায় না। সে আলতো চাপ দিল তার হাতে। লজ্জায় লাল বর্ণ হয়ে উঠল বরদা সুন্দরী। এই কি হচ্ছে কি? লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? ওই দেখুন। চোখের ইশারা দিয়ে দেখালো গৌরীনাথ। রাশিয়া থেকে আগত এক দম্পতি তখন সর্বসমক্ষে চুম্বনরত। সে দৃশ্য দেখে বরদা সুন্দরী আঁচলে চোখ থেকে পালিয়ে বাঁচল। সন্ধে হয়ে এসেছে। হরিদাস সেই যে জুস বানাতে কিচেনে গেল, তারপর আর তার পাত্তা নেই। গৌরীনাথ বেশ কিছুক্ষণ বারান্দায় পায়চারি করে নিজের ঘরেই এসে বসেছে। একখানা ইজি চেয়ারে মাথা এলিয়ে বসে আছে সে। ওদিকে বরদা সুন্দরী একটা জটিল পাটিগণিতের হিসাব নিয়ে ব্যস্ত। বেড়াতে এসেও পড়াশোনার যাতে কামাই না হয় তাই গৌরীনাথ বইপত্র সব সঙ্গে করেই নিয়ে এসেছেন। নিদেন পক্ষে হাতের লেখা আর অঙ্ক রোজ করা যায়। হঠাৎ দরজায় একটা আওয়াজ শোনা গেল। সোজা হয়ে বসল গৌরীনাথ। এসো হরিদাস। মাফ করবেন স্যার, একটু দেরি হয়ে গেল। জুসের গ্লাস দুটো টেবিলে রেখে
বিনা ভনিতাতেই শুরু করে দিল হরিদাস। স্যার, আপনারা কাল হানিমুন ট্রেনে যাবেন, কিন্তু জায়গাটা ভালো নয় স্যার। কেন? এর আগে তিনবার একটা দুর্ঘটনা হয়েছে। মালিকরা পয়সার লোভে সব চেপে যান, কিন্তু আপনি আমার দেশের লোক শুনে আপনাকে আমি কি করে ওই বিপদের মুখে যেতে দিই বলুন তো? গৌরীনাথ খানিকটা অবাক হয়ে যায়। কোনো দুর্ঘটনার কথা তো শোনেনি সে। কি হয়েছে গো, একটু খুলে বলো তো। আসলে ট্রেনটা যখন মাসাইদের গ্রামে সন্ধে কাটিয়ে উগান্ডার দিকে যায়, তখনই কোথা থেকে যেন প্রায় 1000 খানেক শুঁয়োপোকা চলে আসে রেল লাইনে। ওদের শরীরের আঠায় কি জানি কি করে ট্রেনটা লাইন ছাড়িয়ে মাঠে নেমে যায়। রাতের অন্ধকারে আফ্রিকার জঙ্গল একটা ভয়ঙ্কর ব্যাপার। এর চেয়ে ভয়ানক জিনিস পৃথিবীতে আর কিছু নেই। এই অন্ধকারেই শুরু হয় সিংহের আক্রমণ। আমাদের ট্রেনের মাসায় গার্ড থাকে, ওরা নাকি সিংহের গন্ধ 1 যোজন দূর থেকেও বুঝতে পারে। অথচ এখানে কি যে হয় ওরা কেউ কিচ্ছুটি টের পায় না। রাতের অন্ধকারে ট্রেনের ওপর ঝাঁপিয়ে পড়ে তিনটে সিংহ, প্রায় লন্ডভন্ড অবস্থা। তারপর কোনো এক মহিলাকে টানতে টানতে নিয়ে চলে যায় 3টে সিংহ। তারপর সব শান্ত, আর কিছু হয় না। সকালবেলায় মাসাই গার্ডরা রেল লাইন পরিষ্কার করে ট্রেনটা আবার লাইনে নিয়ে আসে। আবার সবকিছু ঠিকঠাক, শুধু 3 জন দম্পতির মধ্যে একজনের স্ত্রী চলে যায় সিংহের পেটে। এমনকি আশেপাশে খোঁজ নিয়ে দেখা গেছে মেয়েটির হাড় গোড়, এমনকি গায়ে জামা কাপড়েরও কোনো খোঁজ পাওয়া যায় না। ভুরু কুঁচকে যায় গৌরীনাথের। বরদা সুন্দরী পাটিগণিত ছেড়ে এদিকের গল্প শুনছে মন দিয়ে। এত বড় ঘটনা ঘটে, তবু সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? সব রকম চেষ্টা চলে। প্রায় গোটা কামরা মাসাই গার্ড দিয়ে ঘিরে রাখা হয়। যে জায়গায় এই কাণ্ডটা হয় সেখানে ট্রেনের আগে পিছে মাসাই গার্ডরা অস্ত্র নিয়ে দাঁড়ায়, তবুও কিচ্ছু করা যায় না। ঠিক ওই একই জায়গায় ট্রেন এলেই না জানি কোথা থেকে এক ঝাঁক শুঁয়োপোকা এসে যায়, আর তারপরেই হয় বিপত্তি। এত বড় ঘটনাটা লোকায় কি করে? যাত্রীরা কেউ কিছু বলেন না? সরকার থেকে মোটা টাকা ঘুষ দেওয়া হয় সকলকে। যারা বেঁচে যায় তারা ঘটনাটা একটা দুর্ঘটনা বলে ভুলে যায়, আর যাদের বউদের সিংহ তুলে নিয়ে যায় তারা ওই সাহেবদের মতো দিনের পর দিন চক্কর কাটে ট্রেন কোম্পানির। ওই সাহেবের নাম সিলভার মাইন। স্কটল্যান্ডের খুব ধনী পরিবারের ছেলে। আগের মাসেই এই সাহেবের বউকে সিংহরা টেনে নিয়ে গেল। সেই থেকে সাহেব এখানে ঘুরে বেড়ায়। সকলকে বলে ওই জঙ্গলে নাকি ওর বউকে আটকে রাখা হয়েছে। সবাই ওকে পাগল বলে, কিন্তু লোকটা ঠিক পাগল নয় স্যার। দুর্ঘটনা কখনো 3 বার হতে পারে না। যদি হয় সেটা ষড়যন্ত্র। আমি শুধু ভাবছি কত টাকা দিলে এত বড় ঘটনাটা চাপা দেওয়া সম্ভব, আর এতে ট্রেন কোম্পানির লাভই বা হচ্ছে কি করে? এই ট্রেন চালাতে তো যথেষ্ট খরচ আছে, তার উপর যদি প্রতিবার এত টাকা করে ঘুষ দিতে হয় তো লাভ তো কিছুই হবে না। স্যার, মনে হয় না সামনের মাস থেকে আর এই ট্রেন চলবে। এমনিতেই তো খরচ খরচায় টান পড়েছে। আগে তো কত রকমের খাবার বানানোর অর্ডার থাকতো, এখন শুধু যে দেশের যাত্রীরা যায় সেই দেশের কিছু একটা প্রধান ডিশ আর আফ্রিকান কিছু ডিশ। ভালো ডান্সার এনে ডাইনিং হলে প্রোগ্রাম হতো, এখন আর কিছুই হয় না। দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ। হঠাৎ হরিদাস চারিদিকে তাকিয়ে যেন সজাগ হয়ে বলল, আমি যাচ্ছি স্যার। এতক্ষণ আপনার ঘরে দেখলে লোকে সন্দেহ করবে। শুধু একটাই কথা বলার আছে স্যার, বৌমণিকে নিয়ে ওখানে যাবেন না স্যার। জায়গাটা কিন্তু ভালো নয়। আমি চললাম, বুঝলেন? হরিদাস যেমন তরবর করে এসেছিল তেমনই তরবর করেই চলে গেল। গৌরীনাথ তাকালো স্ত্রীর দিকে। বেচারি ছলছল চোখে তাকিয়ে আছে তারই দিকে। গৌরীনাথ এগিয়ে এসে জাপটে ধরল তার স্ত্রীকে। সেই অজানা আতরের গন্ধের আবেশে দু চোখ বন্ধ হয়ে এলো বরদা সুন্দরীর। গৌরীনাথ আলতো করে জিজ্ঞেস করল, কি হলো বৌমণি, ভয় পেয়েছেন নাকি? আপনি আছেন তো? বরদা সুন্দরীর গলাটা খুব আস্তে, প্রায় যেন শোনাই গেল না। শুধু বোধ হয় ঠোঁটটা ঈষৎ কেঁপে উঠল। No, sir. We can't allow you, sir.
সকালে ট্রেন ছাড়ার আগে এক প্রস্থ হাতাহাতি বেঁধে গেল কালকের সেই সাহেব চায় ট্রেনে উঠতে। কিন্তু কিছু দশাসই চেহারার মানুষ যেন একেবারে দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে মেন গেটের সামনে। সাহেবের রোগা পাতলা দেহটা বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে সেখান থেকে। লোকটাকে দেখে কষ্ট হয়। সাহেবী চেহারা ধুলো ময়লা লেগে এক কিংভূত কিমাকার রূপ নিয়েছে। ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে শরীরের নানা জায়গায় কেটে গিয়ে মাংস বেরিয়ে এসেছে। কতদিন ভালো করে খাওয়া দাওয়া করেনি কে জানে, শরীরের অপুষ্টির ছাপ স্পষ্ট। বরদা সুন্দরী জীবনে প্রথমবার পুরুষের পোশাক পরে একেই জড়সড়ো হয়ে গৌরীনাথের পেছনে পেছনে হোঁচট খেতে খেতে কোনো রকমে হাঁটছিল। সামনে সাহেবকে দেখে আর বোধ করি কালকের গল্পটা মনে পড়ে যাওয়ায় আরও খানিকটা ভয়ে গৌরীনাথের কনুইটা জোরে ধরে বলল, দেখুন, ওই সাহেবটা। সাহেব ততক্ষণে প্রহরীদের ধাক্কা খেয়ে রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়েছে। গৌরীনাথ লোকটাকে তুলে দাঁড় করালো। হি ইজ মাই ফ্রেন্ড, উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু গো উইথ আস? গার্ডরা খানিকটা অবাক হয়ে গেল এমন কথায়। ট্রেনটা শুধুমাত্র হানিমুন কাপলদের জন্য, এই পাগলটার জন্য আলাদা ঘর তারা কোথা থেকে দেবে? আর গৌরীনাথ যদি লোকটাকে সঙ্গে রাখে তবে বরদা সুন্দরী থাকবে কোথায়? গৌরীনাথ একবার স্ত্রীর দিকে তাকিয়ে সহাস্যে উত্তর দিল, উই উইল ম্যানেজ। গার্ডরা তাও ছাড়তে নারাজ। এরকম আবার হয় নাকি? কর্তৃপক্ষ কি বলবে? গৌরীনাথ এবার গটগট করে কর্তৃপক্ষের অফিসে গিয়ে কি যেন বলল। একটু হয়তো বাগবিতণ্ডা হলো, তারপর আবার হাসতে হাসতে একেবারে লিখিত অনুমতিপত্র নিয়ে এসে হাজির করল। গার্ডরা খানিকটা অবাক, খানিকটা আবার বিরক্ত। কিন্তু গৌরীনাথ একজন সাহেবের বদলে দুজনের ভাড়া দিয়েছে। ট্রেন কোম্পানির অবস্থা সত্যিই খারাপ, টাকার গন্ধ পেয়েই রাজি হয়ে গিয়েছে। বরদা সুন্দরী সাহেবের জামা কাপড়ের দিকে তাকিয়ে বলল, সাহেব, এইভাবে যাবেন নাকি? সত্যিই তাই, সাহেবের জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ। এভাবে একটা সভ্য সমাজে সকলের সাথে যাওয়া চলে না। গৌরীনাথ সাহেবের দিকে তাকিয়ে বলল, ট্রেন ছাড়তে এখনো কিছুটা সময় বাকি আছে, আপনি বরং স্নান করে অন্য জামা কাপড় পরে নিন। 10 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনের অর্ধেকই ভরে আছে মাসাই গার্ডে। 3টে কাপলদের কামরায় গৌরীনাথ আর বরদা সুন্দরী ছাড়া আছে রাশিয়া থেকে থালিকফ দম্পতি, আমেরিকা থেকে আছে গডবিন দম্পতি, আর অস্ট্রেলিয়া থেকে এসেছে জোয়া দম্পতি। একমাত্র সিলভার মাইন এখানে বেমানান, তিনি বোধহয় নিজেও সেটা বুঝেছে। ডাইনিংয়ের একপাশে গুমড়ে গুমড়ে বসে আছে। কেউ পাশ দিয়ে গেলে গুটিয়ে একপাশে কুঁকড়ে নিজেকে যতটা সম্ভব ছোট করে রাখার চেষ্টা করছে। গায়ে গৌরীনাথের জামা প্যান্ট কোট। গৌরীনাথ একটা চুরুট খেতে খেতে এগিয়ে দিল মাইনের দিকে। ইউ ওয়ান্ট টু স্মোক? মাইন মাথা নাড়ল। বরদা সুন্দরী দাঁড়িয়ে আছে গৌরীনাথের পেছনে। এক্ষেত্রে তাকে অভিবাদন করতেই হয়। মাইন উঠে দাঁড়িয়ে টুপি খুলে অভিবাদন করতে গিয়ে দেখল তার মাথায় টুপি নেই, নিজে টুপিটা হারিয়ে গেছে। গৌরীনাথ বিশেষ টুপি ব্যবহার করে না বলে একখানা মাত্র টুপিই আছে, সেটা সে নিজের কাছেই রেখেছে। নিজেকে সামলে নিয়ে মাইন একটু হেসে বলল, তোমার স্ত্রী খুব সুন্দর। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ নিউলি ব্লুমড রোজ। বরদা সুন্দরী সাহেবের কাছে নিজের প্রশংসা শুনে কুঁকড়ে আরও পেছনে চলে এল। গৌরীনাথ এগিয়ে গিয়ে সামনের চেয়ারে বসল। আরে বাহ, তুমি তো খুব সুন্দর বাংলা বলো। তা কলকাতায় ছিলে বুঝি? না, আমি কখনো ক্যালকাটা যাইনি। অনেক বছর আগে একবার মাদ্রাস গিয়েছিলাম, বাট আমি জানি তোমার দেশ ইন্ডিয়া খুব সুন্দর, আর তার চেয়েও ভালো তোমরা বেঙ্গলিরা। কেন বলো তো? ও, তোমাকে ট্রেনে আমাদের সঙ্গী করেছি বলে বুঝি এমন কথা বলছো? না, আমার মা বাঙালি, আমি তার কাছ থেকেই বেঙ্গলি শিখিয়াছি। সত্যি? আরে বাহ সাহেব, তাহলে তো তুমি আমার স্বজাতি। আমার বাবা একজন সিপাই ছিলেন। ক্যালকাটা ফোর্ট উইলিয়ামে তিনি ছিলেন কয়েকদিন। সেই সময় একটি বাচ্চা মেয়েকে সতী করাবে বলে কয়েকজন ব্রাহ্মণ জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। আমার বাবা সেই মেয়েটিকে রেস্কিউ করে। আমার মায়ের তখন এই তোমার স্ত্রীর মতোই এজ হবে। গৌরীনাথ মুখটা জানলার দিকে ঘুরিয়ে নিল একবার। সতীদাহ প্রথা বাংলাদেশের এক কলঙ্কজনক অধ্যায়। বিদেশি কারো কাছ থেকে এই বিষয়ে কথা শুনলে
মনটা কেমন যেন ভারী হয়ে যায়। সাহেবের চোখের মনি কালো, বাঙালি মায়ের চিহ্ন বোধ হয়। তোমার স্ত্রীর কথা বলো শুনি, কি হয়েছিল তার? এখানে একজন বলল তোমার স্ত্রীকে নাকি সিংহ তুলে নিয়ে গিয়েছিল। তাহলে কি? মুহূর্তে যেন মাইনের চেহারাটা বদলে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো একেবারে স্থির হয়ে তাকিয়ে রইল দূরের ঘন জঙ্গলটার দিকে। টেবিলে একটা ঘুষি মেরে চিৎকার করে উঠল মাইন। না না না, ওরা মিথ্যা বলে। ডায়ানা ইজ অ্যালাইভ। ওকে কেউ আটকিয়ে রেখেছে। আই নো ইট। ওখানে অ্যাজা বলে একটা ট্রাইব আছে, ওরা ভুডু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করে। ওখানে কেউ আটকাইয়ে রেখেছে ডায়ানাকে। আমাদের আগেও দুবার ওই কাণ্ড হয়েছে। দুবার একটা করে মেয়েকে নিয়ে গিয়েছে লায়ন। ইউ টেল মি, লায়ন শুধু মেয়েদের শিকার কেন করে? ইজ ফিমেল মিট ইজ মোর ডেলিশিয়াস দ্যান আ ম্যান? একটা কথা বলবো মাইন, তোমাদের সাহেবদের কিন্তু একটা খুব বড় বদ অভ্যাস আছে। তোমরা ভারতে গিয়েও আদিবাসীদের আচার আচরণকে ব্ল্যাক ম্যাজিক আখ্যা দিয়েছ। এমনকি আমরা বিয়ের অনুষ্ঠানে উলু দিলেও তোমরা বলো আমরা নাকি ম্যাজিক করছি। তোমরা তোমাদের রিচুয়াল ছাড়া আর কোনো কিছুকেই বিশ্বাসই করতে চাও না, তাই না? ওদের নিজস্ব কিছু আচার আচরণ দেখে হয়তো তোমার সন্দেহ হচ্ছে ওখানে তোমার স্ত্রীকে আটকে রেখে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তাই না? তুমি আমাকে বিলিভ করছো না? মাইন বোধহয় গৌরীনাথের উপর একটু বেশি ভরসা করেছিল। এখন সেও সেভাবে তাকে বিশ্বাস করছে না দেখে একটু হতাশ হয়ে পড়ল। আই নো, আমার কথা কেউ বিশ্বাস করে না, বাট আমি প্রুফ করব। তুমি জাস্ট আমাকে একটি বার ওই ফরেস্টে নিয়ে যাও, আমি ডায়ানাকে ঠিক খুঁজে বার করব। মাসাই গার্ডরা তো আশেপাশের জঙ্গলটা পুরো খুঁজে দেখেছে, তোমার স্ত্রীকে তো খুঁজে পাওয়া যায়নি। ইয়েস, কিচ্ছু খুঁজে পায়নি। হ্যাভ ইউ এভার হার্ড অ্যানিমালরা মানুষের জামা কাপড় অবধি খাইয়ে ফেলে? আমার ওয়াইফের গলায় একটা লকেট ছিল গোল্ডের। তুমি বলতে চাও লায়ন ওই লকেটটা খেয়ে ফেলেছে? না, সেটা হয়তো খায়নি, কিন্তু একটা ছোট লকেট এত বড় জঙ্গলের কোথায় পড়েছে সেটা কেউ কি করে খুঁজতে পারে? লোক গৌরীনাথ, আমি অ্যানিমালদের নিয়ে কাজ করেছি। স্কটল্যান্ডে আমার নিজস্ব সার্কাস ছিল। আমি অ্যানিমালদের নেচার জানি। সিংহ সাধারণত শিকার করে না, সিংহীরা করে। এমনিতেও দে ডোন্ট লাইক হিউম্যান ফ্লেশ, দে লাইক ডিয়ার, জিব্রা এটসেট্রা। দোজ অ্যানিমালস যারা বুড়ো হয়ে গিয়েছে তারা মানুষ শিকার করে, বিকজ এটা খুব ইজি শিকার। না এদের নখ আছে, না দাঁত আছে, আর না জোরে দৌড়াতে পারে। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ, অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ, একটা এলাকায় একটাই সিংহ থাকে। সেই সিংহকে ঘিরে থাকে ৩-৪ জন সিংহী, বাট রাজা একজনই হয়। তুমি কখনো দেখিয়াছ যে ৩টে কিং একসঙ্গে কাজ করিতেছে? তাও আবার টু হান্ট আ লেডি ৩টে লায়নকে ফিল্ডে নামতে হলো। ৩টে লায়নকে যদি ৩ জনকে নিয়ে যেতে হতো, আমি এত কোয়েশ্চেন করতাম না। বাট ওরা প্রত্যেকবার একজনকে নিয়ে গেছে। ইউ ওয়ান্ট টু সে ওরা ৩ জনে একজনকে শেয়ার করে খায়? ইম্পসিবল। লায়ন কখনো শেয়ার করে খায় না। মাইনের কথা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল গৌরীনাথ। হঠাৎই যেন সুরটা বদলে গেল। ট্রেনটা একটু একটু করে লোকালয়ের পথ ছেড়ে জঙ্গলের পথ ধরেছে। ইতিমধ্যে প্রায় ট্রেনের গা ঘেঁষে দুটো উট পাখিকে দৌড়ে যেতে দেখে রাশিয়ান দম্পতি আনন্দে চিৎকার চেঁচামেচি করছিল। ডাইনিং হলে একটা মিষ্টি রোম্যান্টিক গানের সুর বাজছিল আস্তে আস্তে। হঠাৎ সব কিছু ছাপিয়ে একটা ভয়ানক বিকট স্বরে আফ্রিকান ভদ্রলোক কিসব যেন বলে যেতে লাগলো, আর একটা বেশ বড় মাটির হাড়ি থেকে জল ছেটাতে লাগলো। লোকটার কথা শুনে মনে হচ্ছে যেন কোনো মন্ত্রপাঠ চলছে। গৌরীনাথ তাকালো মাইনের দিকে। ডিসগাস্টিং, যত সব সুপারস্টিশন। ট্রেন এখন একদমই লোকালয় ছেড়ে ফরেস্টের দিকে চলেছে। এখানকার ট্রাইবরা বিশ্বাস করে রাতের বেলায় জঙ্গলের দেবী ঘুম ভাঙানো পাপ। রাতে নাকি এখানকার জঙ্গলি জানোয়ার আর বনের মানুষেরাই যাতায়াত করতে পারে। ট্রেন চালিয়ে এখানকার জঙ্গলের দেবীর ঘুমে ডিস্টার্ব করা হয়, সেই জন্যই এখানে নাকি দুর্ঘটনা ঘটে। তাই প্রতিবার এই লোকটা আসে আর ওই কলসি থেকে জল ছড়ায়। এই জলে নাকি নানা জন্তুর গায়ের গন্ধ লাগানো আছে। এটা ছড়িয়ে দিলে নাকি জঙ্গলের দেবী বুঝতে পারে না,
ভাবে এই ট্রেনটাও আসলে একটা জন্তু। তুমি ভাবো একবার, হোয়াট আ জোক! এরা গডের সাথে ধোঁকা করে। গৌরীনাথ হেসে ফেলল। যুগে যুগে ভগবানকে মানুষ তার নিজের মতোই বানিয়ে নিয়েছে। নিজের দুঃখ, কষ্ট, অশান্তি, অভিযোগ, ষড়যন্ত্রর গল্পের আদলে তারা ভগবানের সংসারের গল্প কল্পনা করে নেয়। তেমন করে নিজেরা যেমন করে অন্যকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করে, তেমন করে মাঝে মাঝে ভগবানকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়। ইস মাগো কি গন্ধ! চিৎকার করে উঠল বরদা সুন্দরী। আফ্রিকান ভদ্রলোক এখন ট্রেনের গায়ে জল ছেটানোর পরে ট্রেনের যাত্রীদের গায়েও জল ছেটাতে শুরু করেছে। ট্রেনের কর্মচারীরা দেখা গেল নিজেরাই সামনে গিয়ে গিয়ে জলের ছিটে নিয়ে আসছে। হরিদাসকে দেখা গেল একদম লোকটার পায়ের ওপর উপুর হয়ে পড়ে জলের ছিটে নিয়ে এলো। রাশিয়া, আমেরিকা আর অস্ট্রেলিয়া থেকে যারা এসেছিলেন তারা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। তবে আপত্তি নেই কারো মুখে। সকলেই নবদম্পতি, নিজেদের নিয়ে মশগুল। আর এইসব তথাকথিত অসভ্য দেশে এলে এমন কিছু উদ্ভট পরিস্থিতির সম্মুখীন তো হতেই হবে। সেই হিসেবেই তারা নিজেদের মানিয়ে এসেছে। কিন্তু বরদা সুন্দরীর গায়ে জলের ফোঁটা পড়ার পর থেকে সে খালি নিজের হাতের গন্ধ শোকে আর থেকে থেকে চিৎকার করে ওঠে, ইস মাগো কি গন্ধ! কোথায় গন্ধ? বরদা সুন্দরীর এতবার নাক কুঁচকে হাত শোঁকার জন্য গৌরীনাথ নিজেও কয়েকবার নিজের হাতটা নাকের কাছে নিয়ে গিয়ে শুঁকল, কিন্তু গন্ধ পেল না। এদিকে তার স্বামী কোনো গন্ধ পাচ্ছে না দেখে বেশ বিরক্ত হয়ে উঠল বরদা সুন্দরী। এমনিতে এই সিংহ নিয়ে এত গবেষণা তার ভালো লাগছিল না। জানলার বাইরেটাও ঘন কালো হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না স্পষ্ট করে। তাই ভুঁড়ু কুঁচকে বেশ খানিকটা রাগ দেখিয়ে বরদা সুন্দরী বলল, যাই স্নান করে আসি, আপনারা গল্প করুন। বরদা সুন্দরী চলে গেল। সেদিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল গৌরীনাথ। এরকম পোশাকে আজ অবধি কোনো ভারতীয় পুরুষের তার স্ত্রীকে দেখার সৌভাগ্য হয়নি। তবে মাইন বোধ হয় গৌরীনাথের এই তাকিয়ে থাকার অর্থ ঠিকমতো ধরতে পারল না। সে এর অর্থ অন্যরকম করে নিয়ে বলল, তুমি কি ডিসহার্টেন্ড হলে তোমার ওয়াইফ চলিয়ে গেল বলে? মহিলাদের ঘ্রাণ শক্তি সিংহের থেকেও বেশি। ডায়ানাও এইভাবেই চেঁচামেচি করেছিল গন্ধ টন্ধ বলে, বাট আমি কোনো গন্ধ পাইনি। সিংহের ঘ্রাণ শক্তি খুব বেশি? ইয়েস, অফকোর্স, ইভেন আই নো আন ইনসিডেন্ট। একটা লায়ন 3টে স্টেটে ঘুরেছিল তার সঙ্গীকে খোঁজার জন্য, জাস্ট লাইক মি। আমিও ডায়ানাকে খুঁজে চলেছি। গৌরীনাথ তাকালো অন্য মহিলাদের দিকে। রাশিয়ান, আমেরিকান আর অস্ট্রেলিয়ান দম্পতি আবার নিজেদের নিয়ে মেতে উঠেছে। সেই রাশিয়ান দম্পতি আবার চুম্বনরত, তাদের মধ্যে তো কোনো হেলদোলই নেই। ওরা কিছু বুঝছে না? মাইন বোধহয় প্রথম ব্যাপারটা উপলব্ধি করলো। খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল ওই মহিলাদের দিকে। বোধহয় অতটা বদার করছে না। হবে হয়তো। কি স্যার, সব ঠিক আছে তো? আজ ডিনারে কুচি পাঁঠার ঝোল করেছি শুধু আপনাদের জন্য। হরিদাস হাসতে হাসতে এগিয়ে এসেছিল। গৌরীনাথের অবশ্য খাওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। এদিক দিয়েও সে আর 5টা বাঙালি পুরুষ মানুষের থেকে আলাদা। তাই কচি পাঁঠার ঝোলের কথায় আপ্লুত না হয়ে সে ওই দূরে মিলিয়ে যাওয়া আফ্রিকান ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, কে হরিদাস? তুমি চেনো? মনে হলো যেন সাক্ষাৎ ঈশ্বরে নেমে এসেছে পৃথিবীতে। হরিদাস একেবারে দুহাত জড়ো করে মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলল, আরে স্যার, এ খুব বড় সাধু। কাসাবা ভিক্টোরিয়া লেকের মাঝখানে অনেকগুলো দ্বীপের একটাই থাকে। ঠিক কোন দ্বীপে থাকে জানি না, তবে এখানে মানুষের যখনই দরকার হয় তখনই চলে আসে। আমি নিজের চোখে দেখেছি। সাপে কাটা মানুষ। এ আফ্রিকার সাপ, বুঝছেন তো? একছো বলে বাপের নাম ভুলিয়ে দেবে এমন সাপ। সেই সাপে কাটা মানুষ, শরীর একেবারে নীল হয়ে গেছে। সেই মানুষ এর ওষুধ খেয়ে একেবারে উঠে বসেছে। হাতি বুকের ওপর দিয়ে চলে গেছে, পাঁজর পুরো থেতলে গেছে। সেই মানুষের ওষুধ খেয়ে এখন লাফিয়ে বেড়ায়। গৌরীনাথ মুখে প্রশংসার ভঙ্গি করে বলল, বাহ, এ তো খুব ভালো ব্যাপার। কিন্তু এই যে ট্রেনময় জল ছিটিয়ে গেল, এতে কি হবে? মাইন বলল ট্রেনের গায়ে নাকি জন্তুর গন্ধ হবে। সে তো বুঝলাম, আমরা তো ট্রেনের মধ্যেই আছি, তা আমাদের গায়ে আবার আলাদা করে জল ছেটানোর কি দরকার? হরিদাস ভয়ে ভয়ে আবার চারিদিক দেখে নিল। তারপর প্রায় গৌরীনাথের কানের ওপর হুমড়ি খেয়ে বলল,
যাতে সিংহ কারো ওপর আক্রমণ না করে। হরিদাসের কথার যুক্তি আছে, কিন্তু এভাবে তো লোকটা আগেও জল ছিটিয়েছে, তাহলে কেন সিংহ আক্রমণ করে? হরিদাসকে কথাটা জিজ্ঞেস করার আগেই দেখা গেল সে কোথায় যেন চলে গেছে। ওদিকে বরদা সুন্দরী স্নান করে এসে গেছে, ভিজে চুল পিঠের উপরে ফেলা, ভেজা ভেজা শান্ত মুখটা সত্যি সত্য ফোটা গোলাপের মতোই লাগছে, কিন্তু মুখটা এখনো কেমন যেন ভারী হয়ে আছে। গৌরীনাথ ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? গন্ধ। নাক মুচকে বলল বরদা সুন্দর, এখনো গন্ধ? না, মাইন বোধহয় ঠিকই বলেছিল, মেয়েদের ঘ্রাণ শক্তি সিংহের থেকেও বেশি। সকালে ঘুম ভাঙতেই মনটা অসম্ভব খুশি খুশি হয়ে গেল। ভিক্টোরিয়া লেক ক্রমশ কাছে এগিয়ে আসছে। জঙ্গল এখানে খুব একটা ঘন নয়, আশপাশটা অনেকটাই ফাঁকা। মাসাইদের গরু চড়ছে এখানে। চোখ বুজে গৌরীনাথ একবার এই ছবিটার সাথে নিজের দেশের ভোরবেলার ছবিটা মেলাবার চেষ্টা করল। কিছুটা মিলছে আর কিছুটা মিলছে না। ডাইনিং হলে তোড়জোড় শুরু হয়েছে, ব্রেকফাস্টের জোগাড় চলছে। গৌরীনাথ দেখল মাইন আজও এক কোণে একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে। গৌরীনাথ এগিয়ে এসে বলল, গুড মর্নিং। কাল ঘুমিয়েছিলে? সিলভার মাইন কেমন যেন থতমত খেয়ে তাকালো গৌরীনাথের দিকে। কোনো কিছু গভীরভাবে চিন্তা করছিল বোধহয়। সেটাই হঠাৎ করে মনে হলো সে গৌরীনাথকে চিনতে পারল না। অবশ্য একটু পরেই নিজেকে সামলে নিয়ে প্রায় লাফিয়ে উঠল মাইন। ইংরেজদের সহজাত ভদ্রতা নস্যাৎ করে দিয়ে কোনো রকম অভিবাদন ছাড়াই বলতে শুরু করলেন, গৌরীনাথ, আমি কাল সারা রাত ভাবিয়েছি। একটা কোয়েশ্চেন কিন্তু আমার মনেও এসেছে। এখানে এত লোকের মধ্যে শুধু টোমাস স্ত্রী কেন এইভাবে গন্ধ নিয়ে বিরক্ত হচ্ছিল? ডায়ানাকে যেদিন সিংহ তুলে নিয়ে যায় সেদিন শি অলসো বিহেভড লাইক ইয়োর ওয়াইফ। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সামথিং ইজ ফিশি। এক্সকিউজ মি। মাইনের কথাগুলো শেষ হলো না, তার আগেই এক দশাসই চেহারার আফ্রিকান ভদ্রলোক এগিয়ে এলো গৌরীনাথের দিকে। You have a telegram. Kindly come. ভুরুকুঁচকে তাকালো গৌরীনাথ। এখানে আবার তাকে কে টেলিগ্রাম পাঠালো? বাড়িতে মায়ের আবার কোনো বিপদ হলো না তো? গৌরীনাথ ইশারায় মাইনের কাছ থেকে যাওয়ার অনুমতি নিয়ে চলে গেল সামনের দিকের কোচে, কিন্তু টেলিগ্রামটা হাতে নিয়ে দেখল সেখানে অন্য কারো নাম লেখা। এইটা তো আমার নয়। Oh, sir, I am extremely sorry. লোকটি দুঃখ প্রকাশ করল, হবে হয়তো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে। গৌরীনাথ আবার ফিরে এলো নিজের জায়গায়, কিন্তু মাইন সেখানে নেই। কোথায় গেল মাইন? কে জানে, সারা রাত জেগে জেগে কী সব ভেবেছে বলল। এখন হয়তো ভোরের দিকে ঘুম পেয়েছে, তাই নিজের ঘরে চলে গেছে। আস্তে আস্তে ব্রেকফাস্ট টেবিলে ভিড় বাড়ছে। ভিক্টোরিয়া লেকের সৌন্দর্য দেখে সবাই অভিভূত। জানলার ধারে ঘেঁষে ভিড় করে সবাই দাঁড়িয়ে। বরদা সুন্দরীও এলো গুটি গুটি পায়, কিন্তু আজ আর তার মুখে হাসি নেই একটু। গৌরীনাথ অল্প হেসে বললেন, কি হলো, নতুন জায়গায় রাতে ভালো ঘুম হয়নি বোধহয়? বরদা সুন্দরী নাক কুঁচকে নিজের হাতটা আরেকবার শুকলো। ওই গন্ধটা। এখনো গন্ধ? গৌরীনাথ এবার স্ত্রীর হাতটা টেনে শুকতে গেল, কিন্তু বরদা সুন্দরী সরিয়ে নিল হাতটা। কি করছেন কি আপনি? লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? জানলার কাছে একটু হই হই চিৎকার শুনে গৌরীনাথ চমকে তাকালেন না। সেরকম কিছু নয়, দুটো বেবুন ট্রেনের মাথায় উঠে বসেছে, তারাই মাঝে মাঝে উঁকি দিচ্ছে জানলা দিয়ে। সে দেখেই খানিকটা ভয় আর খানিকটা আনন্দে চিৎকার করছে অন্যান্য যাত্রীরা। সারাদিনটা বেশ ভালোই কাটলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাইনকে আর দেখা গেল না। গৌরীনাথ বেশ কয়েকবার তার ঘরের সামনে থেকে ফিরে এলো, দরজা ভেতর থেকে বন্ধ। সারাদিন ঘুমোচ্ছে মাইন? হতে পারে, কে জানে কতদিন পর একটু ভালো করে খাওয়া দাওয়া পাচ্ছে, শোয়ার জন্য সুন্দর বিছানা পাচ্ছে, তাই হয়তো অঘরে ঘুমোচ্ছে। আস্তে আস্তে সন্ধে নামলো আফ্রিকায়। ভিক্টোরিয়া লেকটা আবছা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপের অধিবাসীরা বোধহয় মশাল জ্বালানো শুরু করেছে। মনে হচ্ছে ওই বিশাল হ্রদের মধ্যে কারা যেন প্রদীপ জ্বালিয়ে রেখেছে। কিন্তু হানিমুন ট্রেনের ভেতরে কি যেন একটা পরিবর্তন হয়ে গেল। গার্ডরা সব সজাগ হয়ে বিশাল বিশাল রাইফেল নিয়ে ঘোরাঘুরি করছে। ট্রেনের গতিও যেন বেড়ে গেছে। হঠাৎ গ্রামোফোনের গানও থেমে গেছে। এতক্ষণে রোম্যান্টিক পরিবেশ বদলে গিয়ে হঠাৎই যেন কেমন একটা থমথমে ভয়ের পরিবেশ সৃষ্টি করল। গৌরীনাথ আরও একবার মাইনের ঘরের দিকে গেল। বড় অদ্ভুত ব্যাপার, লোকটা এখনও ঘুমোচ্ছে।
খানিকটা অবাক হয়ে গৌরীনাথ দরজায় কয়েকবার ধাক্কা দিল। কোনো উত্তর এলো না। একটা লোক এতক্ষণ কি করে ঘুমোতে পারে? পাশ দিয়ে হরিদাস যাচ্ছিল। গৌরীনাথ তাকে ডেকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? মাইনের ঘুম এখনো ভাঙছে না কেন? জানি না স্যার, কাল সারা রাত দেখেছিলাম জানলার কাছে বসেছিল। সাহেবরা কখন জাগে কখন ঘুমোয় কিছুই বোঝা যায় না। আপনি সাহেবকে ছাড়ুন, বৌমনির কাছে যান। কেন, কি হয়েছে বলো তো? আরে ট্রেন এক্ষুনি সেই জায়গাটা দিয়ে যাবে যেখানে প্রতিবার ওই রেল লাইনের ওপর দিয়ে শুঁয়োপোকার দল যায়, আর ওদের গায়ের আঠায় পিছলে যায় ট্রেনের চাকা। দেখছেন না চারদিকে কেমন দৌড়োদৌড়ি পড়ে গেছে? গৌরীনাথ এতক্ষণে ট্রেনের চারদিকে চোখ বুলিয়ে ব্যাপারটা যেন উপলব্ধি করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্রেনের সামনের দিকে ইঞ্জিনের কাছে একটা তুমুল শোরগোল শোনা গেল। তারপরে ছোট্ট ট্রেনটা প্রচণ্ড জোরে দুলে উঠল। হরিদাস টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল ট্রেনের দরজার কাছে। দরজাটাও কিভাবে যেন খুলে গিয়েছিল। হরিদাস আর একটু হলেই ছিটকে পড়ে যেত দরজা দিয়ে, কিন্তু গৌরীনাথ শেষ মুহূর্তে তার হাত ধরে টেনে তাকে সামনে দিল। ওদিকে অন্যান্য যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। হরিদাস নিজেকে একটু সামনে নিয়েই বলল, আপনি ঘরে যান স্যার, বৌমনি একা আছেন। গৌরীনাথ ঘাড়ে নেড়ে নিজের ঘরের দিকে ছুটে গেল। সকাল থেকেই বরদা সুন্দরী একা একা আছে, তারা নাকি কিছুই ভালো লাগছে না। শুধুই একটা অদ্ভুত বিশ্রী গন্ধ পাচ্ছে সে। এর মধ্যে প্রায় 5-6বার স্নান করে গেছে, তবু নাকি গন্ধ যাচ্ছে না। গৌরীনাথ ঘরের দিকে ছুটে যেতে গিয়ে একটা টেবিলের সাথে ধাক্কা খেল। টেবিলের উপর রাখা ফুলদানিটা আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে। ওদিক থেকে বরদা সুন্দরীও ভয় পেয়ে এগিয়ে আসছিল এইদিকে। ট্রেনের আলোটাও আবার এই সময় কাঁপতে কাঁপতে নিভে গেল। এত ছড়ানো কাঁচের মধ্যে আসতে গিয়ে যদি পা পড়ে যায় তাহলে তো খুব বিপদ। গৌরীনাথ চিৎকার করে উঠলেন, সুন্দরী! নিজের এই ডাকে নিজেই চমকে উঠল গৌরীনাথ। এর আগে সে কোনোদিন তার স্ত্রীকে নাম ধরে ডাকেনি। সাহেব শুভ মহলে নিয়ে গেছে, কিন্তু পরিচয় দিয়েছে শুধু আমার স্ত্রী বলে। আসলে কোনোদিন নাম ধরে ডাকার প্রয়োজনই পড়েনি। তবে এখন নামটা ধরে ডেকে বেশ ভালোই লাগছে। এত কিছুর মধ্যেও হালকা হাসির রেখা ফুটে উঠল গৌরীনাথের ঠোঁটের কোণে। ওদিকে বাইরের আবছা আলোয় বরদা সুন্দরীর লজ্জায় রাঙা হয়ে যাওয়া ঠোঁটের আভাও বেশ দেখা যাচ্ছে। গৌরীনাথ বলল, আপনি ওখানেই দাঁড়ান, রেলের জানলায় রডগুলো ভালো করে শক্ত করে ধরে আঁকড়ে দাঁড়িয়ে থাকুন, আমি আসছি। বরদা সুন্দরী রডগুলো ধরল বটে, তবে শক্ত করে ধরল কিনা তা বোঝা গেল না। ট্রেনটা প্রচণ্ড দুলছে, তার সাথে বরদা সুন্দরীও দুলছে। যে কোনো মুহূর্তে ছিটকে যেতে পারে সে। গৌরীনাথ সাবধানে পায়ের আন্দাজে ফুলদানির কাঁচ সরিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল বরদা সুন্দরীকে। ভয় পাবেন না, আমি তো আছি। ট্রেনের চালক বোধ হয় অনেক চেষ্টা করেছিলেন ট্রেনের চাকাটা লাইনের উপরে রাখার, কিন্তু কোনো লাভ হলো না। বেশ কিছুক্ষণ ঘর ঘর শব্দ করে লাইনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত লাইন ছেড়ে মাঠের উপর দিয়ে চলতে লাগলো। প্রথমে ইঞ্জিন, তারপর অন্য কোচগুলো একের পর এক মাটির উপর দিয়ে যাচ্ছে। মাটির সাথে ঘর্ষণে ভিক্টোরিয়া লেকের পাশের সবুজ মাটি খুবলে খুবলে উড়ে উড়ে পড়ছে। চারিদিকে একটা অসম্ভব বিশৃঙ্খলা। সেই রাশিয়ান দম্পতি বিনা কারণে ট্রেনের এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছেন। খানিকক্ষণ পরে ট্রেনের গতি আস্তে আস্তে থেমে গেল। চারিদিকে তখন ঘন অন্ধকার। বাইরে একটা অদ্ভুত হিস হিস আওয়াজ শোনা যাচ্ছে। ডাইনিং টেবিলটা লণ্ঠবণ্ঠ হয়ে গেছে। একটা টেবিল চেয়ারও নিজের জায়গায় নেই। এমনকি ঘরের দরজাগুলো একদিকে হেলে আছে। যাত্রীদের চিৎকার এখনও থামছে না। একজন ইংরেজ কর্মচারী এসে অতি বিনীতভাবে ঘোষণা করলেন, ট্রেনটা হঠাৎই একটা দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে, তবে এটা একেবারেই সাময়িক ব্যাপার। একটু বাদেই ট্রেনটাকে আবার তার নিজস্ব জায়গায় নিয়ে আসা হবে, কিন্তু তার জন্য যাত্রীদের একটু সহযোগিতার প্রয়োজন। যতক্ষণ না ট্রেনটাকে আবার লাইনে তোলা হচ্ছে ততক্ষণ সকলকে একটু নিচে নেমে দাঁড়ানোর অনুরোধ করা হচ্ছে। ভয়ের কিছু নেই, মাসাই গার্ডরা ঘিরে রাখবে জায়গাটা। আগুনও জ্বালানো হবে, তাই চিন্তার কিছু নেই। এসব ক্ষেত্রে এমন অনুরোধ তো অনুরোধ থাকে না, আদেশ হয়ে যায়। এখন ওরা যা যা বলছে তা না মেনে তো আর উপায় নেই। সকলেই আস্তে আস্তে ট্রেন থেকে নেমে গেল। গৌরীনাথও বরদা সুন্দরীকে নিয়ে নেমে গেল ট্রেন থেকে। সকাল থেকে জায়গাটা এত সুন্দর লাগছিল, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর জায়গা আর হয় না। চারিদিকে অচেনা অজানা জঙ্গলে ঘেরা, একটা কেমন যেন বুনো বুনো গন্ধ ছড়িয়ে আছে।
মাটিতে পা ফেলতেই কি একটা যেন বেশ বড় বড় পোকা পায়ের উপরে উঠে এলো সেই রাশিয়ান মেয়েটির। পাটা তুলে সেই পোকাটা দেখা মাত্র চিৎকার সে ছুড়ে দিল পোকাটাকে। সামনে জ্বালানো আগুনটায় পড়ে সেই পোকাটা চিরবির করে জ্বলতে লাগলো। বরদা সুন্দরী ভয় ভয় একবার তাকালো গৌরীনাথের দিকে। গৌরীনাথ যতটা সম্ভব মুখে হাসি এনে বলল, চিন্তা করবেন না, সব ঠিক আছে। গৌরীনাথ একবার চারপাশটা চোখ বুলিয়ে নিল। ইংরেজ কর্মচারীটি বলল বটে মাসাই গার্ডরা ঘিরে রাখবে জায়গাটা, কিন্তু দেখা গেল একজন মাত্র গার্ড পাহারা দিচ্ছে, বাকি সবাই ট্রেনটা লাইনে ফিরিয়ে আনতে ব্যস্ত। খুব স্বাভাবিক, ছোট হলেও নেহাত ছোট তো নয়। এত বড় ট্রেনটা জায়গা মতো ফিরিয়ে আনতে লোক তো লাগবেই। সবই ঠিক আছে, কিন্তু মাইন কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে নাকি? হরিদাস সামনে হম্বিতম্বি করে বোঝাচ্ছিল কিভাবে ট্রেনটা ঠেলতে হয়। গৌরীনাথ তাড়াতাড়ি তার কাছে এসে জিজ্ঞেস করলো, এই মাইন কোথায়? নামেনি নাকি এখনো? আমি না এই সাহেবের হাব ভাব কিছুই বুঝি না। লোকটা বোধহয় বউয়ের দুঃখে সত্যি পাগল হয়ে গেছে। আপনি বৌমনির কাছে থাকুন এখনই। কিন্তু পুরো কথাটা শেষ না করেই চোখের ইশারায় বোঝাতে চাইল হরিদাস সে কি বলতে চাইছে। গৌরীনাথের চোয়াল শক্ত হলো। কি যেন একটা অন্য বিপদের আঁচ শেষ পাচ্ছে সকাল থেকে। এতক্ষণ ধরে একটা মানুষ ঘুমোতে পারে না তো। বরদা সুন্দরীর দিকে তাকিয়ে বলল, আপনি আপনি ওই আগুনের পাশে দাঁড়ান। আগুনের কাছে কোনো জন্তু আসে না। আমি আসছি একবার দেখি সাহেব কোথায় গেল। বরদা সুন্দরী যেন অনেক কষ্টে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সেই হ্যার অপেক্ষা না করেই গৌরীনাথ লাফিয়ে ট্রেনে উঠে গেল। মাইনের ঘর খোলা, কিন্তু সে নেই। একবার ঘরের লাগোয়া ওয়াশরুমটা দেখল, কিন্তু না, সেখানেও নেই সে। দৌড়ে দৌড়ে বেশ কয়েকটা ঘর দেখে নিল গৌরীনাথ। না, একটাতেও মাইন নেই। বাইরেতেও তো তাকে দেখেছে বলে মনে পড়ল না গৌরীনাথের। হঠাৎ কোথা থেকে কে যেন একটা ঝড় উঠল। ঠিক ঝড় নয়, একটা দমকা হাওয়া। তাতেই যা হওয়ার তাই হলো। জ্বালিয়ে রাখা আগুনের বেশ কয়েকটা কাঠ নিভে গেল। কয়েকটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নিভু নিভু হয়ে জ্বলতে লাগলো। বাইরেটা আবার অন্ধকার। সকলে আবার চিৎকার শুরু করেছে। বরদা সুন্দরীর কি হলো কে জানে। গৌরীনাথ তাড়াতাড়ি সেদিকে দৌড়ল, কিন্তু ট্রেন থেকে নামার আগে শুনতে পেল একটা ভয়ঙ্কর হুঙ্কার। একটা নয়, পরপর তিন দিক থেকে তিনটে হুঙ্কার ধীর পায়ে এগিয়ে আসছে। সেই রাশিয়ান মেয়েটি বোধহয় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল তার সঙ্গীর গায়ে। মাসাই গার্ডরা শূন্যে বেশ কয়েকটা গুলি চালালো, লাভ হলো না কিছু। তিনটে সিংহ ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসছে বরদা সুন্দরীর দিকে। অদ্ভুত ব্যাপার, চারিদিকে এত লোক, সিংহগুলো যেন দেখতেই পাচ্ছে না ওদের। মাসাই গার্ডটি আর দেরি না করে সিংহের শরীর লক্ষ্য করেই গুলিটা ছুড়ল, কিন্তু সেগুলি বোধহয় লাগলো না। তিন দিক থেকে তিনটে সিংহ, আর সামনে শুধু বরদা সুন্দরী একা। বিপদে পড়লে কিছু মানুষ হাত পা ছেড়ে কান্নাকাটি করে, আর কিছু মানুষ আছে যারা হাতের সামনে খড় কুটো যা আছে তাই আগলে বাঁচার চেষ্টা করে। বরদা সুন্দরী বোধ হয় সেই দ্বিতীয় দলে। তিনটে সিংহ তার একেবারে কাছে এসে পড়েছে। এই বোধ হয় তারা ঝাঁপ দিল। হঠাৎ বরদা সুন্দরী সাংঘাতিক ক্ষিপ্রতায় সামনে পড়ে থাকা একটা জ্বলন্ত কাঠের টুকরো হাতে একেবারে খড়গ, হাতে মা কালীর মতো রুখে দাঁড়ালো। কাঠের আগুনটা নিভে নিভে এসেছিল। বরদা সুন্দরীর হাতে পড়ে কি জানি কি মায়ায় আগুনটা ছপ করে যেন জ্বলে উঠল। সিংহ তিনটেও যেন এমন এক বীরাঙ্গনাকে চোখের সামনে দেখে থতমত খেয়ে গেছে। যে গতিতে তারা আসছিল ঠিক সেই গতিতেই তারা দুপা পিছিয়ে গেল। কিন্তু কি যেন এক অমোঘ টান, পিছিয়ে গিয়েও আবার গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সিংহগুলো। বরদা সুন্দরী এবার কাঠের আগুনটা সরাসরি সামনের সিংহের একেবারে মুখের কাছে নিয়ে গেল। আগুনের ছোঁয়া লাগলো কি লাগলো না বোঝা গেল না, কিন্তু সিংহটা ভয় পেয়ে বেশ খানিকটা পিছিয়ে গেল। এটাই বোধহয় সুযোগ। ভয় পেয়ে আছে সিংহটা। বরদা সুন্দরীর কাছ থেকে এমন অভ্যর্থনা আশা করেনি সে। এবার এগিয়ে এলো গৌরীনাথ। এতদিন সে বইয়ে পড়েছে, সত্যি মিথ্যে জানে না সে। নিজেকে কোনোদিন ওজনদানিতে না তুললেও আন্দাজে বলা যায় তার ওজন 70-75-এর বেশি হবে না। একটা পূর্ণবয়স্ক সিংহের ওজন 200 থেকে 250 কিলো। নিজের ওজনের থেকে প্রায় 3 গুণ বেশি ওজন তোলা তো আর মুখের কথা নয়, কিন্তু পৃথিবীতে বোধ হয় কখনো কখনো অলৌকিক কাণ্ড ঘটে, আর আজ সেই রকমই একটা দিন। সিংহটা একটু ভয় পেয়েই ছিল। গৌরীনাথ সেই সুযোগটাই নিল। প্রথমে দুহাতে সিংহের লেজটা ধরে টান দিল। না, সম্ভব নয়,
শুধু লেজ ধরে টেনে এত বড় শরীরটা তুলতে পারবে না গৌরীনাথ। সিংহটা তখন দুদিক থেকে আসা এমন অভিনব আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে। আর দেরি করল না গৌরীনাথ। এক হাতে লেজ আর এক হাতে কেশর ধরে শরীরের সবটুকু শক্তি দিয়ে সিংহটাকে নিজের মাথার উপরে তুলে ফেলল গৌরীনাথ। সে এক বিকট পরিস্থিতি। সিংহটাকে মাথার উপরে তুলে ধরে আছে গৌরীনাথ। সিংহের ভারে একটু একটু করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে সে। আর ওদিকে সিংহটা তার বিশাল মুখ হাঁ করে গগন ফাটিয়ে চিৎকার করছে। একসময় মনে হলো এই চিৎকারে বোধহয় কিলিমাঞ্জারোর ঘুমন্ত আগ্নেয়গিরিও জেগে উঠবে। যখন দুজন যোদ্ধা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তখন অন্যরা একপাশে সরে এসে এই যুদ্ধ উপভোগ করে। অন্য দুটো সিংহ যেন দুপাশে সরে গিয়ে সেই যুদ্ধ দেখতে লাগলো। সিংহটা গলা ফাটিয়ে চিৎকার করতে করতে একসময় থেমে গেল। গৌরীনাথ আর ধরে রাখতে পারছে না অত বড় জন্তুটাকে। দরাম করে আছাড় মেরে ফেলে দিল সিংহটাকে। মাটিটা মনে হলো কেঁপে উঠল একটু। গৌরীনাথ নিজেও ধপ করে মাটিতে বসে হাঁপাতে লাগলো। সারা শরীরটা কাঁপছে তার। সামনে সিংহটা চিৎ হয়ে পড়ে আছে। স্পন্দন চিরকালের জন্যই থেমে গেছে কিনা বোঝা যাচ্ছে না। অন্য দুটো সিংহের মধ্যে এতক্ষণে বোধহয় সার এলো। একটা অজানা বিপদের আশঙ্কায় দুজনে দুজনের দিকে তীর বেগে ছুটে চলে গেল। এতক্ষণে ট্রেনের যাত্রীদের মধ্যেও যেন প্রাণের সঞ্চার হলো। রাশিয়ান দম্পতি দুজনে এসেই গৌরীনাথকে জড়িয়ে ধরল। বরদা সুন্দরীও হাতের কাঠটা ফেলে ছুটে এসে জড়িয়ে ধরল গৌরীনাথকে। সারাদিন কি এক বিশ্রী গন্ধে ব্যতিব্যস্ত বরদা সুন্দরী লজ্জাসরব ভুলে গৌরীনাথের বাগদাদি আতরের গন্ধে নাক ডুবিয়ে যেন স্বস্তি পেতে চায়। দুজনের শরীরই কাঁপছে, উত্তেজনা আর পরিশ্রম। এই অবস্থায় ওরা বোধহয় ভুলে গিয়েছিল বিপদ একটা ধরাশায়ী হয়েছে ঠিকই, কিন্তু আফ্রিকার অন্ধকার জঙ্গলে বিপদের শেষ নেই। এবার আর কোনো হুঙ্কার নয়, কোনো আগাম সতর্ক বার্তা নয়। যে দুটো সিংহ একটু আগেই দৌড়ে পালিয়েছিল তাদেরই একটা ফিরে এসে কোনো প্রস্তুতি ছাড়াই আলিঙ্গনাবদ্ধ বরদা সুন্দরীর ঘাড়ের কাছে জ্যাকেটের অংশটা কামড়ে ধরে টেনে নিয়ে চলে গেল। গৌরীনাথ দুহাত দিয়ে প্রাণপণে বরদা সুন্দরীকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার শরীরের সব শক্তি আগেই বোধহয় শেষ হয়ে গিয়েছিল। চলে গেল বরদা সুন্দরী, মুখ থুবড়ে পড়ে গেল গৌরীনাথ। কাসাবা কোথায় থাকে জানো হরিদাস? ট্রেন আবার চলতে শুরু করেছে। রাতের অন্ধকার কেটে গেছে আস্তে আস্তে করে। আর একটু দূরেই মাসাইদের বস্তি। সারাদিন আজ ট্রেনটা এখানেই থাকবে। মাসাই ছেলেরা অনেকে রেল কোম্পানিতে কাজ করে ভালো উপার্জন করছে, তাই বদান্যতা স্বরূপ মাসাই সর্দার একটা দিন সম্পূর্ণ এই ট্রেনের যাত্রীদের এখানে থাকার অনুমতি দিয়েছেন। অবশ্য কিছু শর্তও আছে। ট্রেনের কোনো যাত্রী মাসাই মহিলাদের অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করবে না, কিংবা তাদের ছবি তোলার চেষ্টা করবে না। ট্রেনের কোনো যাত্রী কোনো অভদ্র আচরণ করলে সেক্ষেত্রে মাসাই সর্দার তার নিয়ম মতো সেই যাত্রীকে শাস্তি দেবে। এক্ষেত্রে ট্রেন কোম্পানির কিছু বলার থাকবে না। কাল সন্ধ্যের ওই ঘটনার পর অজ্ঞান হয়ে গিয়েছিল গৌরীনাথ। হরিদাস এবং অন্যান্যরা সকলে মিলে কখন তাকে আবার তার ঘরে এনে শুইয়ে দিয়েছে, ট্রেন আবার কখন চলতে শুরু করেছে, কিছুই সে বলতে পারে না। ভোরবেলা জ্ঞান ফেরার পর থেকে সে থম মেরে বসে রয়েছে। প্রথমেই হাউমাউ করে বরদা সুন্দরীর খোঁজ করেনি। আগে নিজে পরপর পুরো ঘটনাটা ভাবার চেষ্টা করেছে। বরদা সুন্দরী এখানে নেই, এরা কেউ তার কোনো খোঁজ করবে না। করলে আগের তিনজন মহিলার ক্ষেত্রেই করত। ডায়না তো ইউরোপবাসিনী ছিল, তার ক্ষেত্রেই করেনি। বরদা সুন্দরী নামের এক ভারতীয় মহিলার জন্য ব্রিটিশ সরকার কেন তার রাতের ঘুম নষ্ট করবে? হরিদাস এসে এসে বেশ কয়েকবার কান্নাকাটি করে গেছে। এখনও এসে এক কাপ কফি নিয়ে চোখ মুছছিল। গৌরীনাথ তার কান্নার কোনো উত্তর না দিয়ে বলল, কাসাবাকে কোথায় পাবো হরিদাস? গৌরীনাথ ঠিক কেন কাসাবার খোঁজ করছে হরিদাস সেটা বোধহয় বুঝতে পারল না। সে অবুঝের মতন বলল, এটা আপনি ঠিক কথা বলেছেন স্যার। কাসাবাকে একবার বললে হয়। উনি কত অঘটন ঘটান আমি নিজের চোখে দেখেছি স্যার। মরা মানুষকে জ্যান্ত করেছে ওই কাসাবা। আমার বৌমণিকে কি একটিবারের জন্য ফিরিয়ে আনতে পারবে না ও? কাসাবাকে কোথায় পাবো হরিদাস? কাসাবা কোথায় থাকে কেউ জানে না। এই ভিক্টোরিয়ার ভেতরে অনেকগুলো দ্বীপ আছে, সেই দ্বীপের ভেতরে একটা পাহাড়ের ভেতরের গুহায় থাকে বলে জানি। কিন্তু কাসাবার অনুমতি ছাড়া ওই গুহায় কেউ ঢুকতে পারে না। ওখানে নাকি অনেক অপদেবতারা পাহারা দেয়। তবে উপজাতির সাথে কাসাবার অনেক যোগাযোগ আছে।
এখানকার উপজাতিরা যখনই কোনো বিপদে পড়ে কাসাবা কেমন করে যেন খবর পায়, তাদের রক্ষা করতে চলে আসে কাসাবা। জঙ্গলে ঢোকার পরই কাসাবা যে চলে আসে মন্ত্র পড়া জল ছেটাতে, সেটা কি সে নিজে থেকেই আসে নাকি তাকে খবর দেওয়া হয়? নিজে থেকেই আসে। প্রথম যখন এখানে ট্রেন চালানোর কথা হয়েছিল তখন এখানকার আদিবাসীরা অনেক ঝামেলা করেছিল। রাতের বেলায় জঙ্গলের দেবী ঘুমায়, ট্রেন চালিয়ে তার ঘুম ভাঙানো যাবে না এইসব। তখন কাসাবা নিজেই এসে এই ট্রেন কোম্পানির বড় বড় বাবুদের সাথে কথা বলে যে এই ট্রেনের ওপর সে নাকি জল পড়া দিয়ে দেবে, যাতে ট্রেনের গা দিয়ে ওই জন্তুর গন্ধ বের হয়। জঙ্গলের দেবী নাকি বুঝতে পারবেন না এটা জন্তু নাকি অন্য কোনো জিনিস। ব্যাপারটা সাহেবদের কাছে খুব হাস্যকর লেগেছিল, কিন্তু ওরা তবু স্বীকার করে নিয়েছিল। তার কারণ কাসাবা সাহেবদের সাথে থাকলে উপজাতিরা কোনো গন্ডগোল করবে না। তারপর থেকে ট্রেন জঙ্গলে ঢুকলেই কাসাবা নিজেই চলে আসে। ট্রেনটা আস্তে আস্তে চলতে চলতে থেমে গেল। এটা মাসাইদের বস্তি, এখানে ট্রেন অনেকক্ষণ থাকবে। হরিদাস বলল, আপনি আসুন, নিচে বসবেন, হয়তো একটু ভালো লাগবে। হরিদাস চলে যাচ্ছিল, পেছন থেকে ডাকলো গৌরীনাথ। মাইনের কোনো খবর পেলে হরিদাস? না স্যার। হরিদাস যেন একটু নতুন করে চিন্তায় পড়ল। সাহেব যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারলাম না। কালকের রাতের অভিজ্ঞতা হয়তো একটু একটু করে ভুলতে চেষ্টা করছে ট্রেনের অন্যান্য অভিযাত্রীরা। এই পৃথিবীতে মানুষ নিজের আপনজনের মৃত্যুশোক ভুলে যায় 10 দিনের মাথায়, আর এ তো কয়েক ঘন্টার সহযাত্রী। এমনিতেই গৌরীনাথ যতই কাঁড়ি কাঁড়ি পয়সা খরচ করে এখানে আসুক না কেন, সাহেবদের কাছে সে তো একটা ব্ল্যাকি নেটিভ ছাড়া আর কিছু নয়। যে দেখে গৌরীনাথকে সেই এগিয়ে এসে দুঃখ প্রকাশ করে যায়। গৌরীনাথ কোনো উত্তর দেয় না, সে চুপ করে একটা পাথরের উপরে বসে আছে। বেশ কিছুক্ষণ কেটে গেছে। মাসাই রমণীরা নানা রকম পানীয় খাবার পরিবেশন করছে অতিথিদের। গৌরীনাথের সেদিকে কোনো হুঁশ নেই। You want cassava? একটা বিদঘুটে উচ্চারণে কে যেন বলল কথাগুলো। গৌরীনাথ চমকে তাকালো। নানা কথা ভাবতে ভাবতে কোথায় যে সে হারিয়ে গিয়েছিল তার ঠিক নেই। হঠাৎ সামনে দেখল, সামনে এক মাসাই যুবক দাঁড়িয়ে। কালকে যারা ট্রেন ঠেলছিল তাদের একজনই বোধ হয়। গৌরীনাথ উঠে দাঁড়ালো। তুমি জানো কাসাবা কোথায়? মাসাই যুবকটি মাথা নাড়িয়ে না বলল। অবাক ব্যাপার তো তারা জানে না, যখন তখন এই কথা জিজ্ঞেস করলো। কিন্তু কেন? মাসাই যুবকটি কি যেন ভাবল, তারপর চলে গেল সেখান থেকে। একটু পরেই কোথা থেকে যেন হরিদাসকে ডেকে আনল। তার সাথে মাসাইদের নিজস্ব ভাষায় কিন্তু কথা বলছে যুবকটি। গৌরীনাথের চোয়াল শক্ত হলো। আবার একটা যুদ্ধের সময় এসে গেছে। হরিদাস বলল, স্যার, এই লোকটা তো বড় অদ্ভুত কথা বলছে। কাসাবা কোথায় থাকে তাও জানে না, তবে এই মাসাই গোষ্ঠীর নিয়ম আছে, কোনো বাইরের পুরুষ যদি মাসাই মেয়েদের অপমান করে তবে নাকি শাস্তি স্বরূপ তাকে কাসাবার গুহায় পাঠানো হয়। মাসাইদের সর্দারের কাছে কাসাবা নাকি মন্ত্রপুত জল দিয়ে গেছে, সেই জল ছড়িয়ে দিলে নৌকো নাকি এমনি এমনি কাসাবার গুহার দিকে যায়। তবে আজ পর্যন্ত যাদের এই শাস্তি দেওয়া হয়েছে তারা কেউ ফেরেনি। আমি যাব। কথাটা বলেই থমকে গেল গৌরীনাথ। এমনি এমনি তো যাওয়া যাবে না, এর জন্য তো মাসাই মহিলাকে অপমান করতে হবে। তা কি করে করতে পারে? গৌরীনাথ তো মরে গেলেও এই কাজ করতে পারবে না। আমি শুধু শুধু এই শাস্তি পেতে পারি না। হরিদাস কথাটা আবার তর্জমা করে জানালো সেই মাসাই যুবককে। সে মাথা নাড়ল। মাসাই সর্দার কখনো মিথ্যার আশ্রয় নেবে না। তাছাড়া কাসাবা সব কিছু টের পেয়ে যায়। সে যদি একবার বুঝতে পারে যে তার সাথে দেখা করার জন্য ছলনার আশ্রয় নেওয়া হয়েছে, তাহলে সারা বস্তিতে আগুন লাগিয়ে দেবে। কাসাবার অনেক ক্ষমতা। গৌরীনাথ চুপ করে দাঁড়িয়ে রইল। বোধহয় সে কি ভাবছে মাসাই যুবকটি সেটা বুঝতে পেরেছে। সে অল্প হেসে হরিদাসকে কিছু একটা বলল। হরিদাসও হাসতে হাসতে বলল, ছেলেটির নাম বারুম্বা। ও ওর প্রেমিককে বলবে অভিনয় করতে। আপনি শুধু মেয়েটার পাশে যাবেন স্যার, তাহলেই মেয়েটি সর্দারকে গিয়ে বলবে আপনি ওকে অপমান করেছেন। গৌরীনাথ নিজের ডান হাতের মুঠি দিয়ে নিজের থুতনিতে দুবার ঘষে দিল। এছাড়া কোনো উপায় নেই। যেভাবে হোক কাসাবার কাছে পৌঁছতেই হবে। রাজি হয়ে গেল গৌরীনাথ। বারম্বা চলে গেল একটু দূরে। একটি মেয়ের সাথে তুমুল ঝগড়া লেগে গেছে। ঝগড়া যেন একটু বাদে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। গৌরীনাথ অবাক হয়ে হরিদাসের দিকে তাকালো। সেও বোধ হয় কিছুই বুঝতে পারেনি। দাঁড়ান, আমি দেখে আসি।
একটু পরেই এসে হরিদাস হেসে কুটোপাটি। স্যার, স্যার ছেলেটা ওকে বলেছিল আপনি ওর শুধু হাতটা ধরবেন আর মেয়েটা চিৎকার করতে করতে সর্দারের কাছে যাবে। মেয়েটা বলছে আপনি ওর হাত ধরলে নাকি ও আপনাকে বিয়েই করে নেবে। ওভাবে খালি হাতে সিংহ শিকার করার দম নাকি বারুম্বার নেই। অতগুলো মাসাই ছেলেদের সামনে থেকে সিংহ বৌরানীকে তুলে নিয়ে গেল আর এরা নাকি আবার সাহসের দম দেখায়। সেটা বলো না হরিদাস, ওদের তো সবটাই দেখতে হয় নাকি? অতজন যাত্রী আছে, হঠাৎ আক্রমণ করলে, গুলি চালালে অন্য যে কেউ আহত হতে পারে। ওরা ওদের সাধ্যমতো করেছে, কিন্তু এখন বারংবার প্রেমিকা রাজি না হলে আমার তো হাতে হেরিকেন হয়ে যাবে। হরিদাস, প্লিজ একটিবার যাও না, দেখো না যদি কিছু হয়। বেশ অনেকক্ষণের তদিরের পর মেয়েটি রাজি হলো। একটা ফাঁকা জায়গায় গৌরীনাথ কাঁপা কাঁপা হাতে মেয়েটির হাত ধরল। মেয়েটি অমনি পাকা অভিনেত্রীর মতো চিৎকার করে সারা বস্তি মাথায় তুলে নিল। সঙ্গে যোগ দিল বারুম্বা। মাসাই সর্দার অবশ্য প্রথমটা একটু দোনামোনা করছিল, কাল রাতের ঘটনা তো সবাই জানে। লোকটার বউকে সিংহ তুলে নিয়ে গিয়েছে, তাই হয়তো আবেগের বশে এই কাজটা করে ফেলেছে। প্রথমবারের দোষ হিসেবে মাপ করাই যায়, কিন্তু বারুম্বা আর তার প্রেমিকা এমন হই হই লাগালো যে শেষ পর্যন্ত মাসাই সর্দার রাজি হয়ে গেল গৌরীনাথকে কাসাবার মন্ত্র পড়া নৌকায় বসাতে। সন্ধে হয়েছে। ভিক্টোরিয়া লেকের দ্বীপগুলোতে আবার মশাল জ্বলতে শুরু করেছে। গৌরীনাথকে একটা ছোট ভেলায় চড়িয়ে দেওয়া হলো। নৌকোর চারধারে একটা জল ছিটিয়ে দেওয়া হলো। আকারে ইঙ্গিতে মাসাই সর্দার বুঝিয়ে দিল, চলতে থাক এই নৌকা তোমাকে নিয়ে যাবে কাসাবার গুহার দিকে। তারপর তিনিই তোমার এই অপরাধের শাস্তি বিধান করবে। জলটা ছিটিয়ে দিতেই একটা যেন বিকট গন্ধ এসে নাগল নাকে। ঘেন্নায় নাক কুচকে গেল গৌরীনাথের। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়েছে। হিসেব মতো 24 ঘন্টা পার হতে চলেছে কালকের ঘটনার সাথে। 24 ঘন্টা বরদা সুন্দরী নেই। হঠাৎ মনে হলো ভেলাটা যেন একটু নড়ে উঠল। গৌরীনাথ তাড়াতাড়ি হালটা শক্ত করে ধরে বসল। শাস্তি পেতে যাচ্ছে বলে তার কাছে কোনো অস্ত্র নেই। অপরাধীর হাতে অস্ত্র থাকে না, এখন এই হালটাই একমাত্র অস্ত্র। গৌরীনাথ হালটা প্রায় মাথার ওপর তুলে প্রস্তুত হয়ে থাকলেও কেউ জলের নিচ থেকে নৌকোয় ওঠার চেষ্টা করলেই হালটা বসিয়ে দেবে তার মাথায়। একটু বাদেই ভেলাটাকে কাঁপিয়ে দুলিয়ে তার উপরে চড়ে বসল বারুম্বার হরিদাস। এ কি, তোমরা কোত্থেকে এলে? মাথা খারাপ নাকি? আপনাকে কাসাবার গুহায় একলা ছেড়ে দেব? অবশ্য বারুম্বা না থাকলে এই রাতের অন্ধকারে ভিক্টোরিয়া লেকে নামার সাহস থাকতো না। ধুর, এটার কোনো মানে হয়? আমি নিজে বিপদের রাজি আছি, তার সাথে আবার তোমরাও যোগ দিলে? কোনো মানে আছে নাকি? ওই যে দেখুন বারুম্বা কি বলছে। কাসাবার গুহায় পৌঁছানোর জন্য ওর প্রেমিকাকে দিয়ে নাটক করিয়েছে। এখন ওর প্রেমিকা যদি জানতে পারে এই বিপদের মধ্যে আপনাকে একা ছেড়ে দিয়েছে, তাহলে মেয়েটা আর ওকে বিয়ে করবে না। এদের কার্যকলাপ দেখে আর কথা শুনে এই অবস্থাতেও গৌরীনাথ না হেসে থাকতে পারল না। কিন্তু একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে গৌরীনাথের মনে খচখচ করছিল, তাই না জিজ্ঞেস করে পারল না। আচ্ছা বারুম্বা, একটা কথা বলো তো। তোমরা তো শুনেছি স্বাধীনতা পছন্দ করো, ইংরেজ সরকারের অধীনতা তোমরা স্বীকার করো না, বনের রাজা সিংহকে তোমরা ভয় করো না, তাহলে এই কাসাবাকে তোমরা এত মেনে চলো কেন? হরিদাস কথাগুলো তর্জমা করে দিল বারুম্বাকে। বারুম্বা তার উত্তরে যা বলল তার অর্থ হলো, এই মাসাই বস্তি কাসাবার কাছে ভীষণভাবে ঋণী। কাসাবা জল ছিটিয়ে দিলে শিকার সহজে ধরা দেয় তাদের কাছে। তারা কেউ অসুস্থ হলে কাসাবা না ডাকতেই এসে তাদের উদ্ধার করে। আর সবচেয়ে বড় কথা, কাসাবার কাছে একটা পাথর আছে। সেই পাথরের কী নাম কেউ জানে না, কিন্তু সেই পাথরে ডোবানো জল খেলে নাকি জীবনে কোনো দিন বার্ধক্য আসবে না শরীরে। মাসাইরা বুড়ো হতে বড় ঘৃণা করে। কাসাবা এক ভয়ঙ্কর তন্ত্র সাধনা করছে 4 বছর ধরে। সেই তন্ত্র সাধনার সফল হলে নাকি এই পৃথিবীর অধীশ্বর হয়ে যাবে সে, ইংরেজ সরকারের চেয়েও বড় রাজা। কাসাবা কথা দিয়েছে, যেদিন সে পৃথিবীর রাজা হয়ে যাবে সেদিন সেই অজানা পাথরটা সে দিয়ে যাবে মাসাইদের। গৌরীনাথ চুপ করে শুনল কথাগুলো, তারপর অবাক হয়ে বলল, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? তুমি নিশ্চয়ই এটা বুঝেছো যে আমি কাসাবার কাছে সাহায্য চাইতে যাচ্ছি না, বরং এই পুরো রহস্যের পিছনে কাসাবার হাত আছে বলেই আমি মনে করি। একটু চুপ করে কি যেন ভাবল বারুম্বা, তারপর বলল, মাসাইরা কেউ দয়া চায় না,
কাসাবা দিন দিন কেমন যেন ওই চোখের কোণে লেগে থাকা কিরকিরে বালির মতো হয়ে চলেছে। লোকটাকে সহ্যও করা যায় না, আবার অস্বীকারও করা যায় না। আসলে মাসাইরা সিংহের সাথে কুস্তি লড়ে সারা জীবন বেঁচে থাকতে পছন্দ করে। কোনো জন্তুর হাতে যদি মৃত্যু হয় তবে মাসাইরা মনে করে তার স্বর্গলাভ হবে। কিন্তু যারা মরে না, শেষ জীবনটা বড্ড কষ্টের হয়। তাই বার্ধক্যকে খুব ভয় পায় মাসাইরা, আর সেই লোভটাই কাসাবা দেখায় মাসাইদের। গৌরীনাথ বোধহয় আরও কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, কিন্তু একটা ভয়ঙ্কর কাণ্ড হলো এই সময়। ভেলাটা আবার দুলে উঠল, এত জোরে দুলে উঠল যে এই ছোট্ট নৌকোটা আর 3 জনের ভার নিতে পারল না। সেই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে 3 জনে ছিটকে পড়ল জলের মধ্যে। বারংবার চিৎকার করে উঠল, ডাইসি কই? স্যার, স্যার জলহস্তি স্যার, এটা সিংহের চেয়েও মারাত্মক। হরিদাস জলে প্রায় হাবুডুবু খেতে শুরু করলো। জলহস্তি মানুষ খায় নাকি? না স্যার, মানুষ খায় না, তবে মেরে ফেলে। সোজা মাথাটা ঢুকিয়ে নেবে হাঁ করে এর ভেতরে। অন্ধকারে জলের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। গৌরীনাথের চোয়াল শক্ত হয়ে গেল। আবার তার একেবারে সামনে একটা জলহস্তি বিশাল একটা হাঁ করে এগিয়ে আসছে সামনে। আর কোনো কিছু ভাবার সময় নেই। হাতে এখনও দাঁতটা শক্ত করে ধরা ছিল। জলে পড়ার পরেও সেটাকে ছাড়েনি গৌরীনাথ। একদম চরম ক্ষিপ্রতায় গৌরীনাথ জলহস্তির সেই বিশাল হাঁয়ের মধ্যে দাঁতটা ঢুকিয়ে দিল। দাঁতটা জলহস্তির নিচের আর ওপরের দুপাটি দাঁতের মধ্যে আটকে আছে। ভীষণ বিড়ম্বনায় পড়েছে জন্তুটা। না লাঠিটা ফেলতে পারছে, আর না সেটা গিলতে পারছে। হাঁটাও বন্ধ হচ্ছে না। প্রচণ্ড রাগে জন্তুটা জলের মধ্যে প্রবল দাপাদাপি শুরু করেছে। ভিক্টোরিয়া লেকের জল যেন উথাল পাথাল করছে। জন্তুটার চাপা হুঙ্কারে নিস্তব্ধ রাত্রে যেন কেঁপে কেঁপে উঠেছে। স্যার, স্যার। হরিদাসের কাঁপা কাঁপা গলা শুনে পেছন ফিরে তাকালো। আর একটা জলহস্তি ধীর পায়ে অনেকটা এগিয়ে এসেছে। এত নিঃশব্দে জলের ভেতর গা ভাসি ভাসিয়ে এসেছে জলহস্তিটা, গৌরীনাথ কিছুই টের পায়নি। কেমন যেন ঘোঁট ঘোঁট করছে। এই বুঝি হাঁ করে মুন্ডুটা ঢুকিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তে আর একটা কাণ্ড ঘটল। বারংবার জলহস্তিটার ওপর ঝাঁপিয়ে পড়ে একটা পা দিয়ে নিচের চোয়াল চেপে ধরল, আর দুহাত দিয়ে ওপরের চোয়াল। এই জলহস্তিটারও একই অবস্থা। হা বন্ধ না করতে পেরে জলের মধ্যে দাপাদাপি শুরু করেছে। বারংবার তার সর্বশক্তি দিয়ে চোয়ালটা ধরে আছে। ওপরের দুটো গজালের মতো দাঁতে বারংবার তালু প্রায় গেঁথে গিয়ে রক্ত বের হচ্ছে। জলহস্তিটা সেই রক্তের স্বাদ পেয়ে প্রবলভাবে মাথা নাড়ছে। বারংবার আস্তে আস্তে ছেড়ে দিল জলহস্তিটাকে। সে প্রবল বিতৃষ্ণায় মাথা নাড়তে নাড়তে জলে ডুব দিল। অন্য জলহস্তিটাও 2 চোয়ালের প্রচণ্ড চাপে ভেঙে ফেলেছে লাঠিটা। তবে এক্ষুনি আর আক্রমণের ইচ্ছে বা ক্ষমতা নেই। তবে যাওয়ার আগে আসল কাজটা করে দিল সে। মাথা দিয়ে গোঁত্তা মেরে ভেঙে দিল নৌকোটাকে। ভিক্টোরিয়ার জল অনেকক্ষণ পরে শান্ত হলো। চারিদিকটা আবার থমথমে মুখ নিয়ে তাকিয়ে আছে যেন। পায়ের তলায় ছোট ছোট মাছ আঁকি বুকি কেটে চলেছে। জলহস্তিটা হঠাৎ এভাবে চলে গেল কেন? ওদের রক্তের স্বাদ পছন্দ নয়, ঘেন্না করে ওরা। আমার হাতে রক্তের স্বাদ পেয়ে চলে গেল। গৌরীনাথ দেখলো বারংবার হাত দুটো প্রায় ফুটো হয়ে গেছে। গল গল করে রক্ত বের হচ্ছে সেখান থেকে। এই রকম তো হতেই থাকে। এরপর কি করবে সেটা ভাবো। হরিদাসের অবস্থা খুব খারাপ। এতক্ষণ জলের মধ্য থেকে সে বেচারা শীতে কাঁপছে। আমরা কাসাবার কাছে পৌঁছবো কি করে? নৌকার মধ্যে জল দিয়ে দিয়েছিল সর্দার। সেই জলের জন্য নৌকা আপনা আপনি পৌঁছে যেত কাসাবার গুহায়। কিন্তু এখন আমরা কোন দিকে যাব? মনে হচ্ছে আজ এই হ্রদের জলে ডুবে মরতে হবে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা চিৎকার ভেসে এলো ডান দিকের কিছুটা দূরের একটা দ্বীপ থেকে। কে যেন ব্যথায় চিৎকার করছে। গৌরীনাথের কি যেন মনে হলো, সেদিকেই যেতে শুরু করলো সে। ভরা কোটালের সময় গঙ্গা সাঁতরানোর অভ্যেস আছে তার। ভিক্টোরিয়া লেকের রাতের শান্ত জল কি করবে তার? তবে এখানে অনেক জলজ জীব, প্রায়ই তারা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একটা কি যেন পিচ্ছিল মাছ পিঠের ওপর দিয়ে চলে গেল। অদ্ভুত শক্তি বারংবার হরিদাসকে প্রায় কাঁধে করে নিয়ে সাঁতার কাটছে। কিছুটা পরিশ্রমে আর বেশিরভাগটাই ভয়ে সে বেশ কাবু হয়ে গেছে। দ্বীপের মাঝখানে একটা বেশ বড় পাহাড়, সেখান থেকেই আসছে আওয়াজটা। পাহাড়টার সামনে গিয়ে হাঁপাতে লাগলো গৌরীনাথ। কাল রাতের পরিশ্রমেই সে প্রায় অর্ধেক হয়ে গেছে, তার ওপর আজ আবার জলহস্তি। আর এতটা রাস্তা সাঁতরে আসা, এরপর বোধহয় পাহাড়ে ওঠা সম্ভব নয়।
পাহাড়ের নিচে মাটিতেই বসে পড়ল গৌরীনাথ, কিন্তু ঠিক তখনই ওপর থেকে ভেসে এলো একটা কাতর চিৎকার। কে যেন প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে শেষ চিৎকার করছে। গৌরীনাথ উঠতে লাগলো পাহাড়ের উপরে। যত উপরে উঠছে ততই যেন চিৎকারটা ভেসে আসছে আরো বেশি করে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে শেষ মুহূর্তে প্রায় দুহাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে ওপরে উঠে এলো। সামনে একটা মস্ত গুহা হাঁ করে তাকিয়ে আছে। গুহার দুদিকে দুটো মশাল গোঁজা, আর গুহার ঠিক সামনে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। বিষাক্ত কাঁটার তার দিয়ে লোকটাকে আগা পাঁচতলা দিয়ে পিছমোড়া করে বাঁধা। শরীর দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সেই রক্তের স্বাদ পেয়ে বিষাক্ত পোকার দল সেই ক্ষতগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। গৌরীনাথ! গৌরীনাথ এতক্ষণ ধরে চিনতে পারেনি লোকটাকে, এখন গলার স্বর শুনে চিনতে পারল। যে লোকটাকে বেঁধে রাখা হয়েছে সে আর কেউ নয়, সিলভার মাইন। কাসাবা! কাসাবা ওই লোকটা কোনো সামান নয়। ও শয়তানের পুজো করে, এক চোখো এক শয়তানের। আমি ধরে ফেলেছিলাম। তোমার স্ত্রী বলছিল না একটা গন্ধ? ডায়ানাও সিংহ তুলে নিয়ে যাওয়ার আগে একটা স্মেলের কথা বলতো আমাকে। অন্যরা কেউ বুঝতে পারে না। ওই লোকটা একটা গন্ধ ছড়ায়, যে গন্ধ সিংহকে অ্যাট্রাক্ট করে। তাই দলের আর কাউকে নয়, শুধু যাকে কাসাবা চায় তাকে নিয়ে যায়। সেটা আমিও বোধহয় কিছুটা বুঝতে পেরেছি। মাসাইদের বস্তিতে রুটি এসেছে, নৌকার গায়ে জল ছিটিয়ে দিলে সেটা নাকি এমনি এমনি কাসাবার গুহায় নিয়ে আসবে। আসলে নৌকাটা কাসাবার গুহার দিকে নয়, যেখানে জলহস্তি আছে সেই জায়গায় নিয়ে যাবে। এমন একটা গন্ধ যেটা জলহস্তিদের আকর্ষণ করে। লোকটার কাছে বিভিন্ন জন্তু জানোয়ারদের আকৃষ্ট করার মতো গন্ধ আছে। সেই গন্ধই বিলিয়ে বেড়ায় বিভিন্ন উপজাতিদের বস্তিতে, যাতে ওরা সহজে শিকার পায়। ওদের হাতে রাখার জন্য এই চাল। গৌরীনাথ এগিয়ে এসে কাঁটা তারটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা অদ্ভুতভাবে মাইনের গায়ের সাথে প্রায় গেঁথে আছে। তারা খুলতে গিয়ে গৌরীনাথ আর মাইন দুজনেই ব্যথা পেল। মাইন বলল, ছেড়ে দাও, আমার মৃত্যু এসে গিয়েছে। আজ সকালের মাথার ওপর দুটো শকুন উড়ছিল। আজ রাতটা শেষ হলে ওরা আরো নিচে নেমে আসবে। ট্রেনের লোকেদের মধ্যে একজন ব্ল্যাক শিপ আছে। আমি যে গন্ধের ব্যাপারটা বুঝিয়ে গিয়েছিলাম সে ধরে ফেলেছিল, তাই আমাদের এখানে বন্দি করিয়ে পাঠিয়ে দেয়। কোথাও একটা ইংরেজি জার্নালে পড়েছিলাম পশু পাখিদের এই গন্ধকে বলা হয় ফেরোমন, যার জন্য এরা আকৃষ্ট হয়। সেই জন্যই তো তখন আমাকে টেলিগ্রামের নাম করে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, শুধু ডায়ানা বা বরদা সুন্দরী কেন? ওখানে তো অন্য মহিলাও ছিল। সেটাও জানিয়েছি। কাসাবাই মৃত্যুর আগে আমার শেষ জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য বলেছে ওর শয়তানের দেবতা নাকি যে মহিলাদের গলায় তিল আছে তাদের পছন্দ করে। ডায়ানা আর তোমার স্ত্রী দুজনেরই গলায় তিল আছে, আর দুজন মহিলার গলায় তিল আছে। ওদের চারজনকেই নাকি কাল শয়তানের সামনে বলি দেবে, তাহলেই নাকি ওর পুজো সাকসেস পাবে, আর ও নাকি এই হোল ওয়ার্ল্ডের কিং হবে। তোমরা তো অনেক কিছুই জেনে গেছো। হ্যাঁ, একটা বিশ্রী খ্যারখ্যালে গলা শোনা গেল গুহার ভেতর থেকে। এরপর মানুষটাকেও দেখা গেল। কাসাবা আসছে। অজস্র পুঁথির মালায় ঢাকা একটা বিশাল মাথা, মাথায় একটাও চুল নেই। দুহাতের কবজিতেও নানান পুঁথি আর শেকড় বাকড়ের মালা। জানো তো, আমার শয়তানি মানুষকে জ্ঞান বৃক্ষের ফল খাইয়েছিল। তোমাদের গড ঈশ্বর আবার বেশি জানা পছন্দ করে না, তাই স্বর্গ থেকে এই পৃথিবীতে নির্বাসিত করেছে মানুষকে। আমিও পছন্দ করি না। আমি এই পৃথিবীর নেক্সট গড হতে চলেছি। এক নাগারে কথাগুলো বলে একটু থামলো কাসাবা।
গৌরীনাথের চোয়াল আবার শক্ত হয়ে উঠেছে। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এবারে হেসে উঠল কাসাবা। তুমি অবাক হচ্ছ না? আমি বাংলা বলছি দেখে? আমি সব ভাষা জানি। আমি তো নেক্সট গড। গড তো সব জানে, তাই না? আমি কারো দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেই সে যা যা জানে সব শিখে নিতে পারি, ভাষা থেকে শুরু করে এভরিথিং। গৌরীনাথের পাশেই একটা ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ হলো। গৌরীনাথ পাশ ফিরে দেখল বারুম্বা পড়ে গেছে অজ্ঞান হয়ে। লোকটা আহত ছিল, কিন্তু তাই বলে এইভাবে পড়ে যাবে অজ্ঞান হয়ে? চিন্তা করো না, ও এখন একদিন পুরো ঘুমোবে। এখানে যাতে তুমি শুধু একা আমার সঙ্গে দেখা করতে পারো, তাই এই ব্যবস্থা করিয়েছি। লোকটাকে একটা আফ্রিকান বুনো ফুলের গন্ধ শুকিয়ে অজ্ঞান করে দিয়েছি। আর যদি জিজ্ঞাসা করতে চাও কে এই কাজটা করেছে, তাহলে তোমার জানার জন্য বলি, ওই যে তোমার স্বজাতি হরিদাস। গৌরীনাথ থমকে গেল কিছুক্ষণের জন্য। অনেক কিছুই চিন্তা করেছিল সে, কিন্তু হরিদাস যে এ কাজ করতে পারে সেটা ভাবতে পারেনি। হরিদাস প্রায় ঝাঁপিয়ে পড়ে গেল কাসাবার পায়ের কাছে। জয় গুরুদেবের জয়। গুরুদেব, আমি সাহেব আর ওই মাথা মোটা বাঙালি দুজনকে আপনার চরণে এনে ফেলে দিয়েছি। ওই বুড়ো না হওয়ার পাথরটা কিন্তু আমার চাই। হবে হবে হবে, সব হবে। একটু বাদেই তো ভোর হবে। শকুনের দল নেমে আসবে গোয়ার ছাদে। আজ একসাথে ওরা 3টে মানুষের মৃতদেহ পাবে, এই সাহেব, ওই বাঙালি আর এই মাসাই। ওরে শকুনের দল, একসাথে এত ভুড়িভস্ত কখনো কাশ্মী তোরা। আর তারপরেই আমি শয়তানের চরণে বলি দেব 4টে গলায় তিলওয়ালা মহিলার। আমি হব নেক্সট গড। কিন্তু তার আগে একটা কাজ আছে। কাসাবা এগিয়ে এলো গৌরীনাথের দিকে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি তো ভীষণ সাহসের কাজ করেছো। একদিন সিংহের সাথে লড়লে, একদিন জলহস্তির সাথে, তারপরেও বেঁচে আছো। শয়তান বোধহয় তোমাকে আমার হাতে মারবে বলে ভেবে রেখেছেন। তোমার মতো মানুষদের সাথে লড়ে তাদের হারিয়ে টিপে মেরে ফেলতে আমার ভীষণ ভালো লাগে। তার আগে আমাকে একটা কথা বলো। আমি তো শুনেছি বাংলাদেশে একটা লোক 10টা বিয়ে করে। বউরা কোথায় থাকে, কি খায়, তার খেয়ালও রাখে না। আর তুমি তোমার বউয়ের জন্য কাসাবার গুহা অব্দি চলে এলে। শয়তানদের জ্ঞান একটু সীমিত, সবটা ওরা জানতে পারে না। জানতে পারলে তুমি হয়তো জানতে, বাংলাদেশে 10-20টা বিয়ে করা বর যেমন আছে, তেমন 1-8টা গৌরীনাথ তো আছে। নিজেকে কি মনে করো তুমি? ভীষণ শক্তিশালী? হ্যাঁ, পারবে তুই কাসাবার সাথে লড়তে? যাও। তোমায় দয়া করলো কাসাবা। বেঁচে যাওয়ার এবং তোমার স্ত্রীকে ফেরত পাওয়ার একটা মাত্র সুযোগ তোমার কাছে আছে। কাসাবাকে তরোয়াল খেলায় হারাতে হবে। আপনাকে হারাবেন? তবেই হয়েছে। হরিদাস মুখ বেঁকিয়ে বলল। গৌরীনাথের গলাটা ছেড়ে দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিল কাসাবা। তারপর একটা তরোয়াল ছুড়ে দিল তার দিকে। গৌরীনাথ তরোয়ালটা মাটিতে পড়ার আগেই ধরে নিল। কাসাবা আর কোনো ভনিতা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল তরোয়াল হাতে গৌরীনাথের ওপর। গৌরীনাথ পরিশ্রান্ত, তাই তার হাত খানিকটা শিথিল। আক্রমণের চেয়ে রক্ষণের ভঙ্গি বেশি, কিন্তু কাসাবা প্রথম থেকেই আক্রমণাত্মক। তরোয়ালের খোঁচায় গৌরীনাথের হাতের 2 জায়গায় বেশ গভীর ক্ষত হয়ে গেল, কিন্তু তাই বলে গৌরীনাথ কম যায় না। নিজেকে একটু সামলে নিয়ে 2টো এমন প্যাচ দিল যে কাসাবা তাতেই ঘায়েল হয়ে গেল। একটু বাদেই কাসাবার হাত থেকে তরোয়াল ছিটকে পড়ল। গৌরীনাথ অমনি তরোয়ালটা চেপে ধরল কাসাবার গলার নলি লক্ষ্য করে। কাসাবা হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বুঝেছি, তুমি সত্যি বীর। আমাকে ছেড়ে দাও, আমি তোমার স্ত্রীকে ছেড়ে দেবো।
শুধু আমার স্ত্রী নয়, যাদের যাদের তুমি ধরে রেখেছ সকলকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবো, সকলকে ছেড়ে দেবো। কাসাবার গলায় আকুল আরতি ফুটে উঠেছে। তরোয়ালটা সরিয়ে নিল গৌরীনাথ। এক মুহূর্তের অসতর্কতায় কাসাবা মুহূর্তে ঘুরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল গৌরীনাথের ওপর। কাসাবার ওই ভারী শরীরটার ভার নিতে পারল না গৌরীনাথ। হরিদাস অমনি কাসাবার ছিটকে পড়া তরোয়ালটা এগিয়ে দিয়ে বলল, একদম কেটে 2 টুকরো করে দিন গুরুদেব, এই লোকটাকে কোনো বিশ্বাস নেই। সেই মুহূর্তে পাহাড় কাঁপিয়ে একটা হুঙ্কার শোনা গেল। একটা সিংহ এগিয়ে আসছে। কাসাবা আবার বিশ্রীভাবে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। এসে গেছিস রক্তের গন্ধে পেয়ে তুই, কাসাবার পোষা কুত্তা। বেশ, ঠিক আছে, এটাকে তুই মেরে সাবার কর। কাল এই লোকটা তোর বন্ধুকে মেরেছিল, তার বদলা নিবি না তুই? নে, মেরে সাবার কর। কাসাবা উঠে দাঁড়ালো গৌরীনাথের উপর থেকে। সিংহটা এক পা করে এগিয়ে আসছে। গৌরীনাথ চোখ বুঝল, আর বোধ হয় কোনো আশা নেই। একটা ভয়ঙ্কর হুঙ্কার শোনা গেল, তার সাথে একটা আর্তনাদ। গৌরীনাথ চোখ খুলে দেখে অবাক কাণ্ড। সিংহটা তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাসাবার উপরে। 4 পা দিয়ে দাঁড়িয়ে আছে তার বুকের ওপর। আর তার চেয়েও অবাক কাণ্ড, পেছনে আসছে আর একটা সিংহ, আর তার উপরে বসে আছে বরদা সুন্দরী। অন্য 3 জন মহিলাও পেছনে পেছনে আসছে। আসলে ওই কাসাবা সিংহগুলোকে কী সব জড়িবুটি খাইয়ে বশ করে রেখেছিল। একটা সিংহ আপনার কাণ্ড দেখে যে পালিয়ে গিয়েছিল কাসাবার গুহায়, ফিরে আসবার পর কাসাবা ওকে আমাদের সামনেই কাটা চাবুক দিয়ে মারে। সারা রাত বেচারাকে খেতেও দেয়নি। সেদিনই ওর সাথে আমার ভাব হয়ে যায়। আসলে কাসাবা সিংহটাকে কুকুরের মতো দেখলেও ও তো আসলে কুকুর নয়, ওর মনেও বিদ্রোহ জন্ম নিয়েছিল। কাসাবা সিংহগুলোকে আমাদের পাহারায় রাখলেও আমি ওদের বশ করে নিয়েছিলাম আমার ভাগের খাবার দিয়ে। বারংবার সংকেত পাঠিয়ে মাসাই বস্তি থেকে আর একটা নৌকার ব্যবস্থা করেছিল। তবে কাসাবা আর হরিদাসকে তাদের পোষা সিংহের হাত থেকে কেউ বাঁচাতে পারেনি। সিংহ দুটোর যে কি প্রবল ক্ষোভ জন্মেছিল কাসাবার ওপরে, তা তাদের ওইভাবে ছিঁড়ে কুটি কুটি করে খাওয়া দেখে বোঝাই যায়। কাসাবার গুহা থেকে সেই অজানা পাথরও পাওয়া গিয়েছিল, তবে মাসাই সর্দার সেটা আবার ভিক্টোরিয়ার জলে ফেলে দিয়েছে। লোকটা যে এত ঘৃণ্য কাজ করে মাসাইরা তা জানতো না। মাসাইরা এমন শয়তানের ধন স্বীকার করবে না। মাসাইরা এই ট্রেন কোম্পানিতে খবর দিয়েছিল, তারা গৌরীনাথ আর মাইনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। অন্য 2 জন মহিলাকেও নাইরোবিতে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। আমাদের দেশের মেয়েরা মা সিংহ বাহিনীর পুজো করে, তাই সিংহ তাদের পোষ মেনে যায় খুব তাড়াতাড়ি। অনেকদিন বাদে গৌরীনাথের মুখে হাসি ফুটেছে, কিন্তু সে হাসির মধ্যেও যেন একটা হালকা বিষাদ আছে। সে বিষাদ বরদা সুন্দরীকে স্পর্শ করল। কি হলো? কি চিন্তা করছেন? ওই কাসাবার গুহার খোঁজ পেতে বারংবার প্রেমিকার হাত ধরতে হয়েছিল, তাই জন্য লজ্জা পাচ্ছেন? তা সে মেয়েটি তো আপনাকে রাখি পরিয়ে ভাই বানালো, ওদের বিয়ের নেমন্তন্নও করলো। তবে এই আফ্রিকায় বোধ হয় আর আমাদের আশা হবে না। না, সে কথা আমি ভাবছি না। আসলে একটা কথা আপনাকে জানানো হয়নি। কি কথা? এই ট্রেনকে ঘিরে যে একটা রহস্য দানা বাঁধছে, আর এর সাথে ট্রেন কোম্পানির কেউ একজন জড়িয়ে আছে, সেটা আমি জানতাম। হাউটন সাহেব আমাকে বলেছিলেন। আমি ওকে কথা দিয়েছিলাম আমার দ্বারা যতটা সম্ভব আমি সাহায্য করব। আসলে আমি জেনে শুনেই আপনাকে এই বিপদে নিয়ে এসেছিলাম। যেহেতু এটা বিবাহিত দম্পতিদের জন্য, তাই আপনাকে ছাড়া এখানে আমি আসতে পারতাম না। পারলে আমাকে ক্ষমা করবেন। বরদা সুন্দরী এগিয়ে এসে গৌরীনাথের বুকে মাথা রাখলেন। আবার সেই বাগদাদি আতরের গন্ধ, এ যেন এক পরম আশ্রয়। শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে কাসাবার গুম্ফা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি।
শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।